আশা করছি আজকের এপিসোড আপনাদের অনেক ভালো লাগবে। বেশি কথা না বলে সবার আগে চলে যাব আজকের প্রথম ঘটনায়। আসসালামু আলাইকুম লিসেনার্স, থ্যাংক ইউ রাসেল ভাই। আমার গ্রামের বাড়ি ঢাকা জেলার কোনো একটি মফস্বল এলাকায়। আজকে আপনাদের সাথে আমার জ্যাঠাতো ভাইয়ের সাথে একটা ঘটনা শেয়ার করব। ঘটনাটা কেমন লাগবে আমি জানি না, তবে আশা করছি ভালো লাগবে। অবাক হবেন ঠিক আমার মতো। আমার জ্যাঠাতো ভাইয়ের নাম ছিল মিনহাজুল ইসলাম, আসলে ওর ডাকনাম ছিল মানিক। ঘটনাটা ঘটে 2009 সালে। তিনি একজন ব্যবসায়ী ছিলেন এবং সেই বছর তিনি বিয়ে করেন। যেহেতু তিনি আমাদের জ্যাঠার বড় ছেলে, এমনকি পুরো পরিবারের ভিতর তিনি সবচেয়ে বড়, তাই বাড়ির বড় ছেলের বিয়েটা বেশ জাঁকজমক করে হয়। আনন্দ লেগেছিল, কারণ তিনি সবার বড়, সবাই আনন্দ করার প্ল্যান। আমাদের কাজিনদের মাঝে তিনি বড় ছিলেন। আমরা সবাই তার বিয়েতে বেশ আনন্দ করেছিলাম। সবাই মিলে বেশ ধুমধাম করে ভাবিকে বরণ করে নিয়ে আসি। বউ ভাত হয়ে গেল, এবার ফিরানি যাওয়ার পালা, মানে বউ তার জামাইকে এনে তাদের বাড়ি যাবে। আমাদের গ্রামের ভাষায় সেটাকে ফিরানি বলে। বাজায় সদাই করে প্রথমবারের মতো তার বউকে নিয়ে যে ঘটা করে শ্বশুর বাড়িতে যায়, এটাকে সেটাই বলে আর কি। তো আমাদের গ্রামের সবচেয়ে বড় বাজারটি আমাদের জ্যাঠার বাড়ি থেকে প্রায় 4-5 মাইল দূরে। আর সেই সময় গ্রামের যোগাযোগ ব্যবস্থা এখনকার মতো এতটা উন্নত ছিল না। 2009 আপগ্রেডেশন চলছে। তো বাজার সদাই শেষ করে সেই সব এতটা পথ বয়ে নিয়ে এসে পুনরায় এগুলো সব গোছগাছ করে মানিক ভাই ভাবিকে নিয়ে তার শ্বশুরবাড়ির উদ্দেশ্যে রওনা দিতে যায়। তো বেলা পড়ে যায়। ভাবির বাবার বাড়ি আমাদের গ্রাম হতে 2 গ্রাম পর, আর পুরোটাই মাটির পথ। পিচ ঢালা সড়ক তখন ছিল না। এর মধ্য দিয়ে ভ্যান গাড়িতে করে নবদম্পতি চলছিলেন। আর যে ভ্যানে চড়েছেন সেটাও তেমন বড় ভ্যান ছিল না, বেশ ঝাঁকি খেতে খেতে যাচ্ছিলেন তারা। তো বেলাটা গড়িয়ে সন্ধ্যা হবার জোগাড়, অর্ধেক পথ তখনও বাকি। তো ভ্যান চালক বেশ তাড়াহুড়া করেই চালানোর চেষ্টা করছিলেন। একে এত বাজার সদাই, তার উপর জলজন্ত 2টো মানুষ। তাই ভ্যান চালক যতই দ্রুত চেষ্টা করছিলেন ততই দেরি হচ্ছিল। তো দুপাশের ধান ক্ষেতের মাঝে সরু পথ পেরিয়ে উঁচু রাস্তায় উঠেন তারা। এটাও মাটিরই রাস্তা, তবে বেশ চওড়া। পথের এই পাশে ছোট ছোট 2-4টা টঙের দোকান ছিল। তো মোটামুটি ঘন্টাখানেক পেরিয়ে গেছে। সন্ধ্যা প্রায় হবেই বলা যায়। চারিদিক অন্ধকার, সূর্যটা তখন হালকা আবহাওয়া ছিল। তো এই গ্রামের সবচেয়ে বড় শ্মশানের কাছাকাছি পৌঁছে গেছেন তারা। দূর থেকে শ্মশানের বড় বড় করই গাছগুলো দেখা যাচ্ছিল। তো এই গ্রামের পরে যে গ্রামটি ছিল সেটার অধিকাংশ হিন্দু ধর্মাবলম্বীদের বসবাস। অনেকে হিন্দু বাড়ি বলে, হিন্দু ধর্মের লোকজনরা ওই জায়গায় থাকে। ফলে তারা তাদের গ্রামের বড় করে শ্মশানটি বানিয়েছিলেন। শ্মশানটি একদমই ওই পথের সাথে লেগেছিল, মানে এই পথে যাতায়াত করতে গেলে শ্মশানটি চোখে পড়বেই। শ্মশানটি বড় বড় গাছগাছালি দিয়ে চারিপাশ পরিপূর্ণ ছিল। এক পাশে শবদেহ গড়তেবার জায়গা, অপর পাশে শবদেহ পোড়ানোর জায়গা। বেশ পুরনো একটা শ্মশান, তাই দেখতে বেশ ভুতুরে লাগে শ্মশানটাকে। তো এটাকে অতিক্রম করে মূলত যেতে হবে পরের গ্রামে, যে গ্রামে মূলত ভাবির বাড়ি। আসলে মোট কথা দিনের বেলাতেও এই জায়গায় মানুষ যাতায়াত করতে চায় না। তবে এটি বেশ নাম করা শ্মশান। আশেপাশে 2-4 গ্রামের যত হিন্দু বাড়ির লোকজন আছে তারা যারা মারা যায় তাদের এখানে এসে দাহ করা হয়, আর অপ্রাপ্ত বয়স্কদের গোর দেওয়া হয়। তো দূর থেকেই শ্মশানটার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে ভাই একটু ঘাবড়ে গেছেন। ধোঁয়া উঠতে দেখা যাচ্ছে শ্মশানের, যেখানে শবদেহ দাহ করা হয় সেখান থেকে। তার মানে হতে পারে আজ কাউকে সেখানে পোড়ানো হয়েছে। তো তিনি বেশ সুঠাম দেহের মানুষ হলেও খুব বেশি একটা সাহসী ছিলেন না, তাই মনে মনে কিছুটা ভীতি কাজ করছিল তার। তিনি বেশ তাড়া দিচ্ছেন ভ্যান চালককে যেন শ্মশানটাকে তাড়াতাড়ি ক্রস করে। বেশ কিছুক্ষণ আগে থেকেই ভাইয়ার মুখের ভেতরটা শুকনো লাগছিল, সাথে কোনো পানি আনেননি তারা, তাই তিনি বারবার জোর করে মুখের ভেতর থেকে থুতু বের করে পথের ধারে ফেলছিলেন, যেন তার মুখের এমন শুকনো ভাবটা কেটে যায়। তো যদিও একটা হঠাৎ মুখের অভ্যন্তরটা এভাবে শুকিয়ে যাওয়াটা তার কাছে স্বাভাবিক মনে হচ্ছিল না, যেহেতু এটা গ্রীষ্মকাল নয়, তাই ব্যাপারটা বেশ অদ্ভুত লাগতে থাকে।
যাই হোক, ইতোমধ্যে তার শ্মশানের সীমানা প্রায় অতিক্রম করে ফেলেছেন। তো সীমানার দেয়ালটা ছিল 2/3 পেরিয়েছেন। আশ্চর্যজনকভাবে শ্মশানটা অতিক্রম করার মিনিটখানেক পর হঠাৎ করে তার মুখের ভেতর শুকিয়ে যাওয়ার অনুভূতিটা দূর হয়ে যায়। মনে হচ্ছে তিনি প্রচুর পানি খেয়েছেন। আবারও তিনি অবাক হন, তবে পাত্তা দেন না। ভেবে নেন হয়তো এই শ্মশান দেখে তার ভেতরে যে সামান্য ভীতি সৃষ্টি হয়েছিল তার কারণেই হয়তো এমন হয়েছে। মোটামুটি বেশ আরও অনেকটা পথ পাড়ি দিয়ে ফেলেন তারা। গ্রামের সীমানায় প্রবেশ করে গেছেন। তো তখনকার সময় গ্রামের লোকজনের কাছে ডাবল ব্যাটারিওয়ালা টর্চ লাইটগুলো বেশ জনপ্রিয় ছিল। ভ্যান চালকের কাছেও তেমন একটা টর্চ লাইট ছিল। আর অন্ধকার থাকলে টর্চ লাইট সব জায়গায় সব সময় ফেভারিট। চারদিকে তখন পুরোপুরি রাতের আধার নেমে গেছে। তখন দুপাশে ধান ক্ষেত, পাশাপাশি কোনো বাড়ি ছিল না। তাই তিনি তার পথ স্পষ্টভাবে দেখার জন্য টর্চ লাইটটা চালু করেন। যেই না টর্চ লাইটটা জ্বালিয়েছেন, দেখেন একটা অবয়ব পথের কিনার থেকে নিচের দিকে নেমে গেছে, ক্ষেতের দিকে নেমে গেছে। এমন কিছু একটা আচমকা হওয়ায় তিনি হকচকিয়ে যান। এরপর দ্রুত চারিপাশে লাইটের আলো মেরে মেরে দেখার চেষ্টা করছিলেন, কিন্তু কিছুই দেখতে পান না। অতঃপর ভাবলেন হয়তো তিনি ভুল দেখেছেন। ঠিক সেই সময় মানিক ভাইয়ের কাছে মনে হলো যে কানের মধ্যে ফিসফিস করে কেউ কিছু বলছে। তো তিনি কাউকে দেখেনও না এবং ফিসফিসিনের উৎসটাও পাচ্ছিলেন না, সেটাও বুঝতে পারছিলেন না। আবারও তার মনে মনে ভয় লাগতে থাকে কিছু পাল্লায় পড়ে গেছেন কিনা। উল্লেখ্য যে ভাবি ভ্যানে ওঠার সময় কিছুটা সময় পার হওয়ার পর ভাবি ভাইয়ার কাঁধে মাথা রেখে ঘুমিয়ে পড়েন। ফলে তিনি কোনো কিছু দেখেননি, শোনেননি। তো মোটামুটি আধা ঘন্টা পর মানিক ভাইয়া শ্বশুর বাড়িতে পৌঁছায়। শ্বশুরবাড়ি পৌঁছানোর পর তো মানিক ভাই বলেন যে ভাবিকে দেখে সে বাড়ির সবাই অত্যন্ত খুশি। ওদিকে বাজার সদাইগুলো সব ভ্যান থেকে নামিয়ে রেখে ভ্যান চালককে ভাড়া মিটিয়ে বিদায় করা হয়। ভ্যান চালক যাবার সময় খচখচ করছিল। কি হয়েছে জানতে চাইলে তিনি আর কিছু বলেননি। তো মানিক ভাই খুব অবাক হয়। ওদিকে ঘণ্টাখানেকের মধ্যেই ভরপুর খাবার পরিবেশন করা হয়। তো যেহেতু শ্বশুর বাড়ি গেছেন, সেই রকম আপ্যায়ন করা হয়েছে। খাওয়া দাওয়া শেষ করে কিছুক্ষণ আড্ডা দিয়ে যে যার রুমে ঘুমাতে চলে যায়। গ্রামের হিসাব ধরলে সেই সময়টা অনেক রাত। ভাই ভাবি মিলে ভাবির রুমে চলে যান। রাত তখন প্রায় 3টা। ভাইয়া হঠাৎ হকচকিয়ে ঘুম থেকে জেগে ওঠেন। রুম পুরো অন্ধকার। তীব্র বাতাসের ঝাপটা জানালাটা দিয়ে প্রবেশ করছে। ওই সময় মনে হচ্ছিল ঝড় হবে, এরকম একটা ভাব। জানালার কপাটগুলো যেন বাড়ি খাচ্ছে সমান তালে। সেই সাথে নাকে একটা তীব্র পোড়া গন্ধ। কেমন পোড়া গন্ধ? মানুষ পোড়া গন্ধ আসছে। তিনি বুঝে উঠতে পারছেন না কেনই দেবা তিনি জেগে উঠলেন, আর এই কেনই বাতাসটা শুরু হলো, অথবা কেন সে তীব্র পোড়া গন্ধ। মনে হচ্ছে কোনো পচে যাওয়া মুরগির মাংস পোড়াতে পোড়াতে ঝলসে ফেললে যেমন পোড়া পোড়া একটা গন্ধ আসে, তেমন গন্ধ অনেকটা। ভাইয়া বেশ ভয় পেয়ে যান। যেহেতু আগেই বলেছি তিনি তেমন সাহসী ছিলেন না। এমত অবস্থায় বিছানার ডান পাশে তাকালেন, তিনি দেখলেন ভাবি অঘরে ঘুমোচ্ছে। তিনি ভাবিকে ধাক্কা দেন, কিন্তু কোনো সারা শব্দ নাই। কয়েক দফা ধাক্কানোর পর ভাবি ঘুম ঘুম কণ্ঠে বিরক্ত নিয়ে বলতে লাগলেন, কি হয়েছে? এত রাতে ধাক্কাধাক্কি করছো কেন? ভাইয়া বলেন, তুমি কোনো পোড়া গন্ধ পাচ্ছ? ভাই বলেন, কই না তো। কিসের গন্ধ? ভাইয়া বলেন, ওই যে একটা পচা মাংসের গন্ধ আসছে। ভাই বলেন, শোনো, একদম উল্টাপাল্টা কথা বলছো। তুমি রাতে বেশি খেয়ে ফেলেছ, ওই জন্য তোমার গ্যাস হয়েছে বা কিছু একটা, সেটারই অনুভব হচ্ছে। ঘুমিয়ে যাও। ভাই আর কিছু বললেন না। তো ভাবি পুনরায় ঘুমিয়ে পড়লেন। মানিক ভাই সারাটা রাত ঘুমাতে পারলেন না, তবে তিনি সেই পোড়া গন্ধটা পাচ্ছিলেন। তো এরকম কতক্ষণ কাটে তার মনে নাই। ফজরের আজানটা ভেসে আসলো কানে। মানিক ভাই স্পষ্ট বুঝতে পারলেন আশেপাশে আর কোনো গন্ধ তিনি পাচ্ছেন না। যেন ফজরের আজানের সাথে সাথেই গন্ধটা বেমালুম গায়েব হয়ে গেল। ভাইয়া বিছানা থেকে উঠে উজু করে নামাজ পড়লেন। তার শরীরটা বেশ ভার ভার লাগছিল। সেদিন সকাল থেকেই বেশ শরীরটা খারাপ, যেন মারাত্মক ক্লান্তি ভাব তাকে জেগে ধরেছে। অথবা তিনি এসেছেন এক গ্রাম থেকে আরেক গ্রামে পাশাপাশি। ওদিকে তার শ্বশুরবাড়ির সবাই তার এই অবস্থা দেখে মোটামুটি চিন্তিত হয়ে যায়। নতুন জামাই তো, প্রথম দিনে এসে এরকম অসুস্থ হয়ে গেছে। গ্রামের বাজারের ওষুধের দোকান
তার জন্য ওষুধ আনা হলো, তার সেখানে তিনি খেলেন, কিন্তু কাজ হচ্ছে না। তার পেটটাও ভীষণ ফুলে গেছে, সারাদিন আর কিছু খেলেন না। তার ওয়াইফও চিন্তা করলেন 100% গ্যাস। রাতে তিনি ঘুমিয়ে আছেন, হঠাৎ তিনি আগের মতোই হকচকিয়ে উঠলেন। একদম আগের রাতের মতোই প্রচণ্ড বাতাস ঘরে প্রবেশ করছে, জানালার কপাট বাড়ি খাচ্ছে। গতকালকার রাতের ন্যায় পচা মাংস পোড়া গন্ধ নাকে ভেসে আসছে। তিনি একদিকে বিরক্ত, অপরদিকে ভয়। আজও সারা রাত ঘুম হলো না। পরদিন তিনি আবারও অসুস্থতা অনুভব করলেন, ফলে তাকে সেখানকার একটা ফার্মেসিতে নিয়ে যাওয়া হয়। তো সেই ফার্মেসিতে প্রতি সপ্তাহে ঢাকা থেকে ডাক্তার এসে রোগী দেখেন। তো ভাইয়াকে নিয়ে হলে সেখানে লোকজন সেখানে একটা ডাক্তারকে পাওয়া যায়। এই ভাইকে চেক করেন, তো সমস্যা কিছু পান না বলে টুকটাক ওষুধ দিয়ে দেন, রেস্ট নিতে বলেন। তো ভাইয়া বাসায় আসার পর ক্রমাগত যেন আরও অসুস্থ হতে লাগলেন, অবস্থা বেশি সুবিধাজনক না। তো তিনি খুব তোড়জোড় করে নিজ বাড়িতে ফিরে আসার কথা বলেন, যদিও তাকে তার শ্বশুরবাড়ির লোকজনরা আরও কিছুক্ষণ সেখানে থাকার জন্য জোরাজোরি করছিল, কিন্তু সেসবে কান্না দিয়ে তিনি ভাবিকে নিয়ে সোজা চলে আসেন তার বাড়িতে। সেই রাতের কথা, যেদিন তিনি বাড়িতে ফিরে আসেন, হঠাৎ মাঝরাতে তার ঘুম ভাঙে। তিনি আগের বারের ন্যায় হকচকিয়ে উঠে বসেন। ভাবি তার পাশে যেভাবে তিনি ঘুমাচ্ছেন, হঠাৎ গায়ে মৃদু বাতাসের ঝাপটা অনুভব করলেন। তিনি তার বিছানার পাশের জানালার দিকে তাকান, দেখেন সেটা খোলা অবস্থা, অথচ তার স্পষ্ট মনে আছে জানালা তিনি লাগিয়েই ঘুমিয়েছেন। এটা খুলল কে? তিনি উত্তর পান না। হঠাৎ তিনি সেই পচা মাংসের পোড়া গন্ধ অনুভব করতে থাকেন। তিনি চমকে ওঠেন, আর এই গন্ধ এখানেও আসলো কিভাবে? তিনি অবাক হয়ে যান, ভয় পাচ্ছিলেন। গন্ধটা ক্রমশ যেন বাড়ছে। তিনি প্রচণ্ড বমি ভাব তার লাগতে থাকে, যেন পেট থেকে সব বের হয়ে আসবে। তাড়াতাড়ি করে তিনি ভাবিকে ধাক্কাতে থাকেন। এবার ভাবির কোনো সারা শব্দ নেই। কয়েক দফা ধাক্কানোর পর ভাবি ঘুম ঘুম চোখে ভাইয়াকে জিজ্ঞেস করেন, কি হয়েছে তোমার? বেশি খারাপ লাগছে? ভাইয়া জিজ্ঞেস করেন, তুমি কি পচা মাংসের পোড়া গন্ধটা পাচ্ছ? ভাই বলেন, কিসের পচা মাংসের পোড়া গন্ধ? আমি তো কোনো গন্ধই পাচ্ছি না। এবং একটা বিস্ফোরিত দৃষ্টিতে তাকিয়ে থাকেন তিনি। তার মানে একমাত্র তিনিই গন্ধটি পাচ্ছেন। তাহলে নিশ্চয়ই খারাপ কিছু হচ্ছে তার সাথে, এটা তিনি নিশ্চিত। কিন্তু তার মাথায় কোনো কিছু কাজ করছিল না। হঠাৎ জানালার উপাস থেকে হাসির শব্দ, পরক্ষণেই নাকি সুরে সুরে কান্নার শব্দ তিনি পেতে লাগলেন। দীর্ঘক্ষণ ধরে চলল সেটা, থামার কোনো নামগন্ধ নেই, যেন টেপ রেকর্ডার দিয়ে কেউ অনবরত বাজিয়ে যাচ্ছে। তিনি ভয়ে ভয়ে রাতটা কাটান। সকাল হতেই তিনি অবশেষে সব কিছু বলেন জ্যাঠা জেঠিকে। তারা সবাই শুনে বেশ চিন্তায় পড়ে যান। নিজের ছেলের এমন অবস্থা, বাবা মায়ের চিন্তা তো বাড়বেই। ফলে জ্যাঠা নিজেই মসজিদের ইমাম সাহেবকে ডেকে আনেন। ইমাম সাহেব দীর্ঘ সময় যাবৎ মানিক ভাইয়ের কাছ থেকে সব শুনে জ্যাঠার কাছ থেকে একদিন সময় নেন। পরদিন যথারীতি তিনি জ্যাঠাকে তার বাড়িতে ডেকে নিয়ে বলেন, আপনার ছেলেরা তো বাজে কিছু একটা নজর দিয়ে ফেলেছে ফজল ভাই, তো এটা বেশ শক্তিশালী। আমি তো অত বড় মাপের উপরি জিনিসের চিকিৎসা করতে পারি না, আপনি অন্য জায়গাতেও চেষ্টা করে দেখেন। আমি পানি পড়া দিয়ে দিতেছি, ওইটা ওরে খাওয়াইবেন, আর ওই পানি মিশাইয়া ওরে গোসল করাইবেন, তাতে হয়তো ওর একটু আরাম লাগবো বলে 1 বোতল পানি পড়া দিয়ে দেন, আর বেশি বেশি দোয়া করার কথা বলে তিনি জ্যাঠাকে বিদায় দেন। এদিকে এসব পানি পড়া ব্যবহার করার পর ভাইয়ের অবস্থা আগের চেয়ে বেশ নাজুক হয়ে যায়। আগে তো তিনি কেবলই গন্ধ রাতে পেতেন, এখন হাসি কান্নার শব্দ পাচ্ছেন। কিন্তু এখন দিনের বেলাতেও তিনি এগুলো পাওয়া শুরু করেন। ফলে তিনি একদিকে কিছু খেতে পারতেন না, অপরদিকে যতটুকুই জোরাজুরি করে খাওয়ানো হয় সেটাও তিনি বমি করে ফেলে দিতেন। দিনকে দিন তার অবস্থা এতটাই খারাপ হয়ে যাচ্ছিল যে তাদের এই সুঠামদেহী ভাইটা একেবারে রোগা পাতলা হয়ে যায়। সেই সাথে তো নানা রকমের অসুস্থতা আছেই। এরই মাঝে দাদি খবর পান মানিক ভাইয়া প্রচণ্ড অসুস্থ। ফলে তিনি জ্যাঠার বাড়ি চলে যান। গিয়ে তিনি যখন ভাইয়াকে দেখেন, তখন তিনি একদিকে মারাত্মক কষ্ট পান, সেই সাথে জ্যাঠাকে বকাবকি করেন। আমি থাকতে আমার নাতিরার এই অবস্থা হইল, তোরা আমার একটাবার জানাইলি না বলে তিনি হাই হুতাশ করতে থাকেন। এক পর্যায়ে তিনি ভাইয়াকে সুস্থ করার জন্য আসন বসানোর ব্যবস্থা করেন। মঙ্গলবার ছিল। আমার আজও মনে পড়ে, আমরা সবাই উপস্থিত ছিলাম সেদিন জ্যাঠার বাড়িতে। দাদি আসনে বসেছেন জিন হাজির করার জন্য।
আমার দাদা অনেক বড় মাপের একজন কবিরাজ ছিলেন। অনেক বড় বড় শক্তিশালী জিনের রুকাইয়া জাতীয় রেয়ার কেস ডিল করেছেন তিনি। অবশ্য তিনি শেষে এই জিনের কবলে পড়েই ইন্তেকাল করেছিলেন। সেই ঘটনা অন্য কোনো দিন শেয়ার করা যাবে। দাদা মারা যাবার আগে তার এই সমস্ত এলম তিনি দাদিকে শিখিয়ে গেছিলেন, ফলে দাদিও এমন অনেক কাজ করতে পারতেন। যদিও তিনি এখন প্রায় শতবর্ষী, এখন আর এসব জিন জাতীয় সমস্যার চিকিৎসা পারেন না, তবে তখনও তিনি সব কাজ করতে সক্ষম ছিলেন। যখন মানিক ভাইয়ের অবস্থা বেগতিক, যেটা জানতেন সবই, কিন্তু দাদির সাথে তার কিছু বিষয় নিয়ে মনোমালিন্য থাকায় তিনি ইচ্ছে করেই দাদিকে আর ডাকেন নাই। কিন্তু মানিক ভাইয়া দাদির প্রথম নাতি, তার হিসাব কি আর বাকিদের সাথে মেলানো যায়? তাই তিনি সব রাগ মন মালিন্য ভুলে চলে আসেন মানিক ভাইয়ের কাছে। যাই হোক, ঘটনায় যাওয়া যাক। দাদি বেশ অনেকক্ষণ যাবৎ মানিক ভাইয়ের উপর জিনকে হাজির করানোর সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছিলেন। জিনটা কোনো মতেই হাজির হচ্ছিল না। অনেকক্ষণ চেষ্টা করা হয়, আমরা সবাই দেখছি, কোনো সারা শব্দ নাই। এবং এটাও দেখছি দাদি হাল ছাড়ছিলেন না, তিনি তার মতো চেষ্টা করছিলেন। আমরা সবাই লক্ষ্য করেছি মানিক ভাইয়া হঠাৎ করেই হো হো করে হাসতে শুরু করলো। বুঝতে পারলাম অবশ্যই জিন তার উপর হাজির হয়ে গেছে। আমার ডাকতেছস কেন রে বুড়ি? আমি ইচ্ছা করে আইতাছি না, বুঝোস না? যা যা এসব কইরা লাভ নাই, আর আমি ছাড়ুম না। ভালো চাইলে সব বাদ দে বুড়ি, মানে তোর নাতিন গু পরা আবার বড় করো। বলে মানিক ভাইয়া বিকৃত হাসি দিতে লাগলেন। মানিক ভাইয়ের কণ্ঠটাও তেমন যেন গুরু গম্ভীর গলা শোনা যাচ্ছিল, যেমনটা মানিক ভাইয়ের গলা ছিল না। অয় তোর কি ক্ষতি করছে যে তুই ওর এমন কষ্ট দিতেছস? বলে দাদি একটা হুঙ্কার দেয়। অয় কি করছে? অয় তো একটা বেয়াদব, অয় আমার লোক অনেক বড় বেয়াদবি করছে। আমি তোর পাশ দিয়া চুপচাপ চলে যেতেছিলাম, কিন্তু অয় আমার লাগে বেয়াদবি করে অল্লগ নিছি আমি। ওরে আর ছাড়াছাড়ি নেই, ওরে আমি নিয়ে যাবো, ওরে নিয়ে যামুই। তুই বলে আমার কিছু করতে পারবি না। মানিক ভাইয়ের উপর ভর করা জিনটা অট্ট হাসি দিতে লাগলো। আমরা আশেপাশের সবাই ভয় পাচ্ছিলাম, কিন্তু মানিক ভাই যেন উঠে কোথায় দৌড় দিতে না পারে, সেজন্য আমাদের সবাইকে সেখানে দাঁড় করিয়ে রাখা হয়েছিল। আচ্ছা, কি বেয়াদবি করতে হয় তোর লাগে বলতো? দাদি আবার হুঙ্কার দিলেন। না, আমি কমু না, ওরে আমি নিয়ে যাবো, এটাই আসল কথা। তুই যাই কইবি আমি তার জবাব দিব না বুড়ি। তো মানিক ভাইয়ের গলা থেকে তখন প্রচণ্ড রাগ ঝরছিল। দাদি তার হাতে পরা পানি দিয়ে ভাইয়ার দিকে ছুঁড়ে মারলেন আর বলেন, বল তুই কোত্থেকে আইসস? কি পাইলে তুই ওরে ছাইরা যাবি? সব কবি, নইলে তোরে জ্বালাই দেবো। মানিক ভাই পানির স্পর্শে প্রচণ্ড রকমের চিৎকার করতে লাগলেন। প্রথমে বোঝা না গেল, পরে বোঝা গেল যে তাকে গরম পানি আর তেল গায়ে নিক্ষেপ করা হয়েছে, যার গা ঝলসে যাচ্ছে। এরকমভাবে তিনি আচরণ করছেন। কইতাছি আমার কষ্ট দিস না। আমি নিরঞ্জন হিন্দুস্তান থেকে আইছি। আমি আমার ভাইয়ের লগে দেখা করতে আইছিলাম ওই শ্মশানে। আমি ওই দিন ওকে পাশ দিয়া শ্মশানের ভেতর দিয়ে যাইতাছিলাম। একটা নয়া মরা পড়াইছে সেদিন ওইটার কাছে। আমি ওর দিকে নজর দিই নাই, কিন্তু ওই ইচ্ছা করে আমার পায়ের উপরে একদলা থুতু ফাইক্কা মারছে। এরপর আমি ওরে বাধা দিলাম, কানে কানে কইছিলাম যদি কাজটা ঠিক করস নাই ক্ষমা চাইয়া ফেলা। কিন্তু ওই কিছু বুঝে নাই, ক্ষমা চায় নাই, মাফ না চাইয়া সোজা ওর শ্বশুর বাড়ি গেল গা। তারপর আবার বাসায় গিয়া ওই নদীর জালে স্নান না কইরাই ইলিশ মাছ গরুর মাংস দিয়া ভাত খাইয়া ঘুমাইতে গেল। ওর কত বড় সাহস হয় আমার লোকে বেয়াদবিটা করে করলো ওই জায়গায়? আমার কাছে মাফ না চাইয়া মাছ মাংস দিয়া ভাত খাইয়া ঘুমাইয়া যায়। এই কারণে আমি ওর লগ নিছি, আমি ওর নিয়ে যামুই। তোরা কেউ আমার আটকাইতে পারবি না। ওর মতো বেয়াদবের শাস্তি হইল ওরে মইরা যেতে হইব, বাস। কেউ ওরে বাঁচাইতে পারবি না, কেউ না। বলে মানিক ভাইয়া উন্মাদের মতো হাসতে লাগলো। দাদি বললেন, ও তো তোরে দেখে নাই, তো যদি দেখতো তাহলে তো তোর পায়ে থুতু দিত না। আর তুই ওরে যা কইস সেইটাও শুনে নাই, শুনলেও তো তোর কাছে মাফ চাইতো। যাই হোক, তুই ওরে মাফ করে দে, আর ওর বদলে তুই কি চাস তুই পাবি এটা, ওরে ছাইরা দে। তো দাদি এবার কাকুতি মিনতি করে জিনকে উদ্দেশ্য করে বলতে লাগলো, না রে বুড়ি, আমার কিছু লাগবো না, আমি ওরে নিয়ে যাবো, ওরেই আমার লাগবো, ওরেই আমার কথাটা শেষ না হতেই মানিক ভাই অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়লেন। বোঝা গেল জিনটা আপাতত চলে গেছে, কিন্তু পার্মানেন্টলি যাচ্ছে না। তো দাদি এরপর মানিক ভাইকে অনেকভাবে জ্ঞান ফেরানোর চেষ্টা করেন, কিন্তু তার আর জ্ঞান ফিরে না।
অবশেষে তাকে আসন থেকে নিয়ে নিজের ঘরে শুইয়ে দেওয়া হয়, কিন্তু ভয় রয়েই যায়, কেননা জিনটাকে তুষ্ট করে বিদায় করা যায়নি। এদিকে বাড়িতে সবার কান্নাকাটি। দাদিও এদিকে অন্যভাবে চেষ্টা করছিলেন পিশাচ জিনটাকে তাড়ানোর জন্য, কিন্তু কোনোভাবে আসলে আর জিনটাকে হাজির করানো সম্ভব হয়নি। মোটামুটি সপ্তাহখানিক এভাবে মানিক ভাইয়া অমানবিক যন্ত্রণা সহ্য করে। ডাক্তার দেখানো হয়, কোনো লাভ হয়নি। একদিন রাতে ভাবি ঘুমিয়ে আছেন ভাইয়ার পাশে। ঘুমের ভেতর তিনি স্বপ্নে দেখতে পান মানিক ভাইয়া বিশাল একটা গাছের উপর বসে আছে, বসে বসে পা দুলাচ্ছেন। হঠাৎ পিছন থেকে কিছু একটা এসে মানিক ভাইয়াকে প্রচণ্ড রকম জোরে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয়। মাটিতে তিনি মুখ থুবড়ে পড়েন। তার মুখ দিয়ে রক্তের ফোয়ারা বেরোচ্ছিল। তিনি দাপড়াদাপড়ি করে নিস্তেজ হয়ে যান। ভাইয়ের পাশে একটা বিশ্রী চেহারার লোক, মুখের এক পাশ ঝলসানো ছিল, মাথায় কোকড়া ময়লা চুল, বড় বড় দাঁত, কালো রঙের একটা ছেঁড়া মলিন কাপড় পরা, দুহাত বেশ লম্বা, দীর্ঘ একটা শরীর, বিকটভাবে অট্ট হাসি দিয়ে বলছে, নিয়ে গেলাম তোর স্বামীরে, বাঁচাইতে পারলি না। ভাবি দৌড়ে ভাইয়ার কাছে যান, কিন্তু পেছন থেকে তাকে টেনে নিয়ে যাওয়া হচ্ছে। হঠাৎ ভাবি আল্লাহ গো বলে চিৎকার দিয়ে ঘুম থেকে ধরফরিয়ে উঠে বসেন। পাশে তাকিয়ে দেখেন ভাইয়া নেই। তিনি বেশ ভয় পেয়ে যান। পাশেই ঘরের বাতি জ্বালানোর সুইচ। তিনি তাড়াহুড়া করে বাতি জ্বালান আর ভাবেন ভাইয়াকে খুঁজতে যাবেন, কিন্তু বিছানা থেকে পা ফেলতে গিয়ে দেখেন ভাইয়া ফ্লোরে উপুর হয়ে পড়ে আছে, ঠিক যেভাবে তিনি স্বপ্নে দেখছিলেন। মুখ দিয়ে রক্ত বেরিয়ে ফ্লোর ভরে গেছে। ঘাটটা যা সম্ভব ভাঙা, মনে হচ্ছিল ঘাটটা ভেঙে গেছে বা কিছু একটা। তিনি বিকট চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে যান। পাশের রুমে মানিক ভাইয়ের ছোট যে দুই ভাই ছিল, আরেক রুমে জ্যাঠা জেঠি ছিলেন, সবাই দৌড়ে আসেন। ঘরটা লক করা ছিল ভেতর থেকে। পরে অপর পাশের রুমের উপরে থাকা বাঁশের মাচান সরিয়ে সেখান দিয়ে এই পাশের রুমে প্রবেশ করা হয়। দরজা খোলা হয়। রক্তে ভেসে যাওয়া ভাইয়ার নিথর দেহটা দেখে জ্যাঠা জেঠি চিৎকার দিয়ে ওঠেন। রাতারাতি পুরো এলাকা ছড়িয়ে পড়ে। মানিক ভাই আর নেই, যিনি তাকে মেরে ফেলেছে। সবাই কান্না করছে। বাড়ির বড় ছেলে যদি এভাবে মারা যায় সেটা কজনই হজম করতে পারে। মাথায় পানি ঢেলে ভাবির জ্ঞান ফেরানো হয়, কিন্তু পুরো বাকরুদ্ধ হয়েছিলেন ভাবি। নতুন নতুন বিয়ে হয়ে যাওয়া বিধবা হওয়াটা কোনো নারীর পক্ষে আসলে হজম করা সম্ভব না। জ্যাঠা জেঠিও এই শোক কাটিয়ে উঠতে পারছিলেন না কোনোভাবেই। দাদিও যান জ্যাঠার বাড়িতে, তিনিও কান্না করছিলেন। পরদিন ভাইয়াকে গোসল করিয়ে কাফন পরিয়ে জানাজা শেষে আমাদের জ্যাঠার বাড়ির একদম পাশেই আমাদের গ্রামের সামাজিক কবরস্থানে ভাইয়াকে মাটি দেওয়া হয়। এরপর অবশ্য পরিবারের অন্য কারোর সাথে এমন সমস্যা হয়নি। পরবর্তীতে ভাবিকে অন্য এক লোকের সাথে বিয়ে দিয়ে দেওয়া হয়। সেখানে আবার তার দুটো সন্তান হয়েছে, কিন্তু আমাদের গ্রামের অনেকেই জানেন এই ঘটনাটা। আফসোস করে অনেকে ঘটনাটা নিয়ে। আজ আমাদের এই গ্রামটাতে বেশ উন্নয়ন হয়ে গেছে, পিচঢালা সড়ক হয়ে গেছে। এখন আর কাউকেই ভাবিদের গ্রামে যেতে গেলে সেই শ্মশানওয়ালা সড়ক দিয়ে যেতে হয় না। যদিও সেই শ্মশানটা আজও ভাবি আছে, হয়তো আরও অনেকদিন থাকবে। আজও যখন ছুটিতে বাংলাদেশে যাই, নিজ গ্রামে যাই, আব্বার কবর জিয়ারত করি, পাশে আমার ভাইয়ার কবরটাও জিয়ারত করি, তখন ভাইয়ার জীবনের শেষ সময়ের অবস্থাগুলোর কথা মনে পড়ে। আনমনেই কান্না চলে আসে, যে কান্নার কোনো ব্যাখ্যা ছিল না আমার কাছে। হয়তো রক্তের ভাইকে হারানোর ব্যথা। এই ছিল প্রথম ঘটনা। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আসসালামু আলাইকুম লিসেনার্স, আশা করি সবাই ভালো আছেন। এখন যে ঘটনাটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, ঘটনাটি আমি সংগ্রহ করেছিলাম রাজবাড়ী জেলার মাটিপাড়া গ্রামের সজীবের কাছ থেকে। আশা করছি ঘটনাটি আপনাদের ভালো লাগবে। ঘটনাটির সময়কাল অনেক আগের, মুক্তিযুদ্ধেরও আগের সময়ের ঘটনা। ওই মাটিপাড়া গ্রামে একজন জেলে বসবাস করতেন, তার নাম ছিল রাম। এই রাম জেলে তার বাড়ি থেকে বেশ কয়েক কিলোমিটার দূরে একটি বাজারে গিয়ে মাছ বিক্রি করত। আর তিনি মাছ ধরতেন মূলত পদ্মা নদীতে। এখন রাজবাড়ী জেলার যে পদ্মা নদীটি একদম শহর ঘেঁষে চলে গেছে, তখন কিন্তু এটি এত কাছে ছিল না, তখন আরও দূরে ছিল। তার একটা ছোট্ট নৌকা ছিল, সেই নৌকায় তিনি জাল দিয়ে মূলত ইলিশ মাছ ধরতেন। ইলিশ মাছের সাথে আরও অন্যান্য মাছও পেতেন, সেগুলো তিনি বাড়ির কাছে একটি বাজারে বিক্রি করতেন। তার বেচা কেনা যে খুব ভালো হতো তা নয়,
কোনোদিন সব মাছ বিক্রি হয়ে যেত, কোনোদিন কিছু মাছ বিক্রি হতো, আবার কিছু রয়ে যেত। যেগুলো রয়ে যেত সেগুলো তিনি বাড়িতে নিয়ে আসতেন। তার একটি পুরাতন সাইকেল ছিল, সাইকেলের পেছনে যে ক্যারিয়ার ছিল সেই ক্যারিয়ারে মাছের ঝুড়ি রাখার ব্যবস্থা ছিল। বাড়িতে যখন অবিকৃত মাছগুলো নিয়ে আসতেন তখন তার স্ত্রী ওই মাছগুলো রান্না করতেন, কখনো কখনো পাড়া প্রতিবেশীদেরও দিয়ে দিতেন তিনি। যেহেতু খুব গরিব মানুষ ছিলেন, আর তখন ওই গ্রামে ইলেকট্রিসিটিও ছিল না, আর তখন ওখানে ফ্রিজের কথা তো চিন্তাই করা যায় না, যার কারণে তিনি মাছগুলো খেয়ে ফেলা ছাড়া আর কোনো উপায় অন্তর দেখতেন না। কোনো এক দিন ওনার মাছ বিক্রি করতে করতে বেশ দেরি হয়ে যায় এবং মাছ অর্ধেকের মতো বিক্রি হয়, আর বাকি অর্ধেক রয়ে যায়। তার মধ্যে ইলিশ মাছ ছিল এবং অন্যান্য মাছও ছিল। এখানে একটি বিষয় বলে রাখি যে মাটিপাড়া এবং বেথুলিয়া এই জায়গার ঠিক মধ্যবর্তী জায়গায় একটি জঙ্গল রয়েছে, আর ওই জঙ্গলের একদম পাশ ঘেঁষে একটি বড় বট গাছ রয়েছে। এই বট গাছ স্থানীয় ভাষায় পীরতলা নামে পরিচিত। ওই বট গাছের একটি অদ্ভুত বৈশিষ্ট্য হচ্ছে এই বট গাছের মাথার দিকে পরগাছা আছে, এবং পরগাছা আমরা দেখেছি যে বট গাছে অনেক পরগাছা হয়, যেমন খেজুর গাছ হয়, সুপারি গাছ হয়, বড়ই গাছ হয়, বিভিন্ন গাছ হয়। বট গাছের মধ্যে আবার পাকড় গাছও দেখা যায়। ওই বট গাছে প্রায় 7টা ভিন্ন ভিন্ন ধরনের গাছ রয়েছে, যেটি আমি নিজে সেখানে গিয়েছি এবং দেখেছি। উনি কোনো এক রাতের বেলা যখন অবিকৃত মাছ নিয়ে ফিরছিলেন তখন হঠাৎ বৃষ্টি শুরু হয়ে যায়। এখন উনি আশেপাশে দাঁড়ানোর কোথাও জায়গা খুঁজে পাচ্ছিলেন না। তখন উনি চিন্তা করেন আরেকটু সামনেই তো ওই পীরতলা রয়েছে, সুতরাং ওখানে যাই, ওই বট গাছের নিচে দাঁড়াই, ওখানে তো খুব ঘন পাতা, বৃষ্টির পানি আমার গায়ে পড়বে না। ওই চিন্তা করে উনি ওনার সাইকেলটি আরেকটু জোরে চালিয়ে ওই বট গাছের কাছে চলে যান এবং বট গাছের পাশে সাইকেলটি দাঁড় করিয়ে রেখে চুপ করে বট গাছের গোড়ায় বসে আছেন। কিছু সময় পর হঠাৎ উনি ফিল করেন যে এখানে আরও কিছু মানুষের উপস্থিতি বা অন্য কোনো প্রাণীর উপস্থিতি রয়েছে। সেটা কেমন? ওই বট গাছের পাশেই একটি কবরস্থান রয়েছে। তো উনি ওখানে বসে আছেন এবং উনি দেখছেন যখন বিদ্যুৎ চমকাচ্ছে, ওই বিদ্যুতের আলোতে উনি দেখতে পাচ্ছেন যে কোনো একটি কবরের ভেতর থেকে কিছু একটা উঠে আসছে। তো উনি চিন্তা করেন কি ব্যাপার, কোনো শেয়াল বা কুকুর কিনা, কারণ অনেক সময় ওই লাশ খাওয়ার জন্য শেয়াল কুকুররা রাতের বেলা কিন্তু কবর খুঁড়ে ভিতরে নেমে পড়ে। উনি ওই বিজলির আলোতে যতটুকু দেখতে পাচ্ছিলেন তাতে মনে হচ্ছিল না, এটা তো শেয়াল কুকুরের মতো কিছু না। আরও কয়েক মুহূর্ত পর তিনি বুঝতে পারেন যেই জিনিসটি কবরের ভেতর থেকে উঠে আসছে এটি মানুষের মতোই, কিন্তু শরীরে সাদা কিছু জড়ানো। তখন রাম জেলে ভাবতে থাকেন যে এ নিশ্চয় কাফন চোর, কারণ ওই সময়ে কাফন চোরের একটা উপদ্রব ছিল বিভিন্ন জায়গায়। এখন যদিও সেই উপদ্রব অনেকটাই কমে গেছে, কিন্তু তখন কিন্তু এটা ছিল। আপনার কাফন চোরের বিভিন্ন গল্প টল্প শুনেছেন, এটা আমিও বলেছি কাফন চোরের গল্প। কিছু সময় পর উনি আরও একটি ভয়ঙ্কর ব্যাপার লক্ষ্য করেন। বিজলির আলোতে তিনি দেখতে পান যে একজন নয়, প্রায় 5 থেকে 7 জন মানুষের অবয়ব কবরের মধ্য থেকে উঠে আসলো। প্রত্যেকের গায়ে কাফনের কাপড়ের মতো মনে হচ্ছে। রাম জেলে ভাবলেন যদি কাফন চোরই হবে তাহলে কাফনের কাপড় তো গায়ে জড়িয়ে রাখার কথা নয়, তাহলে এরা কারা? আর চোর হলে তো একসাথে এত লোক চুরি করতে আসবে না, একজন আসতে পারে, 2 জন আসতে পারে, তা বলে 5-7 জন আসবে, এটা কেমন কথা? তাদের উচ্চতা, দেহের গঠন স্বাভাবিক মানুষের মতোই ছিল। রামজেলে চুপ করে বসে আছেন ওই বটগাছের গোড়া এবং সবকিছু দেখছেন যে কি হয়। তিনি খেয়াল করলেন যে ওই 7 জনের মতো 5 বা 7 জন, এক্স্যাক্ট ফিগার বলা মুশকিল, 5 জন বা 7 জন হবে আর কি, তারা লাইন ধরে হেঁটে আসছে এবং হেঁটে এসে ঠিক বটগাছের পেছনে গিয়ে মিলিয়ে গেল। রামজেল একটু উকি দিয়েও দেখলেন যে তারা কোথায় গেল, দেখলেন যে না, তাদেরকে আর কোথাও দেখা যাচ্ছে না। রামজেলে যে ওখানে বসে আছে, তারা হেঁটে আসছে, তারা কিন্তু কোনো ভ্রুক্ষেপই করেনি যে এখানে কেউ বসে আছে। অথচ বিজলির আলোতে ওদিক দিয়ে হেঁটে আসলে
যে কোনো মানুষেরও কিন্তু বোঝার কথা যে ওখানে কেউ একজন বসে আছে, কিন্তু এটা নিয়ে তাদের কোনো ভ্রুক্ষেপ ছিল না। তখন তিনি বুঝতে পারেন যে আসলে এটি প্যারানরমাল কিছু হবে, কারণ স্বাভাবিক মানুষ হলে অবশ্যই তাকে দেখতো, তার সাথে কথা বলতো বা তার ক্ষতি করার চেষ্টা করত, কিন্তু এরা চোরও না, ডাকাতও নয়, নিশ্চয়ই অন্য কিছু। তিনি কিছুটা ভয় পান, কিন্তু তারপরেও এতটা ভয় পাননি যে তিনি ভেঙে পড়বেন বা অজ্ঞান হয়ে পড়ে যাবেন। কারণ যেহেতু রাতের বেলা মাছ ধরতেন, মাছ নিয়ে রাস্তাঘাটে আসা যাওয়া করতেন, টুকটাক ঘটনার সাথে তিনি পরিচিত ছিলেন। বৃষ্টি কিছুটা কমে এলে তখন তিনি সাইকেলটা নিয়ে আবার বাড়ির পথ ধরেন। পথটা তখন মেঠো পথ ছিল, কাদা হয়ে গিয়েছিল এবং মোটামুটি ঝাঁকিও লাগছিল খুব। সাইকেল নিয়ে আসার সময় তিনি ফিল করছিলেন তার যে মাছের ঝুড়িটি সাইকেলের ক্যারিয়ারে পেছনে রেখেছেন, মনে হচ্ছে ওর মধ্যে কিছু জিনিস লাফাচ্ছে। তিনি চিন্তা করলেন হয়তোবা সাইকেলে ঝাঁকি লাগছে, এই কারণে লাফাচ্ছে। কিন্তু মাছ তো মৃত মাছ ছিল, ঝাঁকির কারণে হয়তোবা লাফালাফির শব্দ পাওয়া যেতে পারে, কিন্তু এছাড়া তো অন্য কোনো শব্দ হওয়ার কথা না। কোনো জীবিত মাছ ওই ঝুড়ির মধ্যে ছিল না, আর মাছও খুব বেশি ছিল না, অল্প মাছ ছিল। উনি বাড়িতে যান, বাড়িতে যাওয়ার পর সাইকেলটা রাখেন, ওনার স্ত্রীকে বলেন যে কিছু মাছ আছে, তাড়াতাড়ি সেগুলো কুটে রান্না করে ফেলো, আমি কলপারে যাচ্ছি গোসল করব। তো উনি যখন গোসলের প্রস্তুতি নিচ্ছিলেন তখন তার স্ত্রী বলে যে মাছ কোথায়? কোনো মাছই তো নাই ঝুড়িতে। বলে হ্যাঁ, বলো কি, বেশ কিছু মাছ তো ভিতরে ছিল। তখন রামজেলের স্ত্রী তাকে বলে তুমি এসে দেখে যাও, একটা মাছও নাই। তখন রামজেলে এসে দেখে সত্যি তো মাছ নাই। তখন তিনি বলেন যে মাছ কি তাহলে ঝাঁকিতে পড়ে গেল? কিন্তু তার স্ত্রী বলেন যে না, এই ঝুড়ির ঢাকনি বা যেটা ঢেকে রাখে আর কি, এই ঢাকনিটা শক্তভাবে সুতো দিয়ে বাঁধা ছিল, সুতরাং শক্তভাবে যেভাবে বাঁধা ছিল এভাবে কোনো মাছ বাইরে বের হওয়ার কোনো সুযোগ নেই। তাহলে মাছ কোথায় গেল? তখন রামজেলে বললেন যে হয়তোবা হতেও পারে মাছ পড়ে গেছে। এই যে ওই পীরতলা কবরস্থানের ওখানে তিনি যে ভয়ঙ্কর দৃশ্য দেখেছেন বটগাছের গোড়ায় বসে বসে, এবং বাড়িতে ফেরার সময় যে ঝুড়ির মধ্যে অদ্ভুত শব্দ হচ্ছিল, এই বিষয়টি তিনি তার স্ত্রীকে বললেন না, বললে হয়তো বা ভয় পেতেন। যাই হোক, উনি ওই দিনের মতো আর কোনো কথা বলেন না এই বিষয় নিয়ে। পরের দিন যথারীতি তিনি মাছ ধরেন এবং মাছ ধরে বাজারে বিক্রি করতে যান। সেদিনও তার ফিরতে ফিরতে বেশ রাত হয়ে যাচ্ছিল, কিন্তু সেদিন তার কোনো অবশিষ্ট মাছ ছিল না, সব মাছ বিক্রি হয়ে গিয়েছিল। তিনি যখন ফিরে আসছেন তখন সেই পীরতলা বটগাছের ওখানে দেখেন তিনজন মানুষ দাঁড়িয়ে আছে, ছিপছিপে গরম, লুঙ্গি পরা, খালি গায়ে, দেখতে স্বাভাবিক মানুষ, গায়ের রং কালো, দেখি অন্ধকারে দেখেও স্পষ্ট বোঝা যাচ্ছে। ওই তিনজন মানুষ রামজেলেকে দাঁড় করায় এবং বলে তোমার মাছের স্বাদ তো খুব ভালো, তোমার মাছ তো আমরা খেলাম, আমাদের কাছে মাছ বিক্রি করবে? বলে যে আজকে তো কোনো মাছ নেই, মাছ তো সব বিক্রি হয়ে গেছে। তাতে কোনো সমস্যা নেই, তুমি মাছ আগামীকালকে থেকে আমরা একটা জায়গার কথা বলবো, সেইখানে বিক্রি করবা, ভালো দাম পাবা, আমাদের কাছে মাছ বিক্রি করো, আমরা তোমাদের উপযুক্ত যে মূল্য সেটা তোমাদেরকে দেব। তিনি ভাবলেন যে ভালো, তো এরকম হলে তো ভালোই হয়। তখন বললেন যে আগামীকাল আপনাদেরকে কোথায় পাবো? তখন রামজেলে বলল রাত ঠিক 10টার দিকে, তখন গ্রামে কিন্তু রাত 10টা মানে অনেক রাত, তো রাত ঠিক 10টার দিকে এখানে চলে আসবে, আমরা ওই বাজারে তোমাকে নিয়ে যাব। রামজেলে বললেন ঠিক আছে, তাহলে আরেকটু ভালো হলো, আর একটু বেশি সময় ধরে মাছ ধরবো, মাছও বেশি পাবো, ভালো দামে বিক্রি করতে পারবো। ওই দিন তিনি আর বাজারে মাছ বিক্রি করতে যাননি, তিনি বেশ সময় নিয়ে মাছ ধরেছিলেন। পরে আবার সাইকেল নিয়ে বাড়িতে ফেরত আসেন, বাড়িতে এসে তখন আবার ওই যে পীরতলা বটগাছ যেটা, সেদিকে যাত্রা শুরু করেন। ওখানে যাওয়ার পর দেখেন যে ওই তিনজন লোক দাঁড়িয়ে আছে, বলে যে চলো যাই, তোমাকে নিয়ে যাচ্ছি আমরা। তখন ওই যে কবরস্থান সংলগ্ন যে জঙ্গলটা রয়েছে, বটগাছ, কবরস্থান এবং সংলগ্ন যে জঙ্গলটি রয়েছে, সেখানে রামজেলেকে নিয়ে যান তারা। যাচ্ছেই জঙ্গলে ঢোকার পর হঠাৎ দেখলেন যে একটা জায়গায় কিছু আলো দেখা যাচ্ছে,
মনে হচ্ছে সেখানে বেশ কিছু লোক রয়েছে। আরও অদ্ভুত ব্যাপার হচ্ছে, সেখানে তিনি এমন 3-4 জন জেলেকে দেখলেন যাদের সাথে বহু আগে তার দেখা হয়েছিল। তারা একসাথে মাছ ধরেছেন, মাছ বিক্রিও করেছেন, কিন্তু বহুদিন যাবৎ তাদের সাথে তার আর দেখা নাই। কিন্তু ওখানে তারাও মাছ বিক্রি করতে এসেছেন। এই 3-4 জন পূর্বের পরিচিত এবং রাম জেলে, আর 10-12 জন মানুষ হাতে হারিকেন আছে সবার, তারা মাছ কিনতে এসেছে। কিন্তু রাম জেলে একটি বিষয় বুঝতে পারছে না যে এত জায়গা থাকতে রাতের বেলা এই জঙ্গলের মধ্যে কেন মাছের বাজার বসে। একজন লোক আসলো, তার কাছ থেকে বেশ ভালো দাম দিয়ে সব মাছ কিনে নিয়ে গেল। তখন রাম জেলে চিন্তা করলো, ভালোই তো, বাজারে গিয়ে সারাক্ষণ বসে থেকে মাছ বিক্রি হয় না, আর এখানে এত দ্রুত সবগুলো মাছ ভালো দামে বিক্রি হয়ে গেল, তো এখানেই তো আসা ভালো। তো মাছ বিক্রি করার পর ওই যে 3 জন লোক যারা রামজেলেকে এই জঙ্গলে নিয়ে এসেছিল, তারা বলল যে কি দাম পেয়েছো? তখন রামজেলে বলে হ্যাঁ পেয়েছি। তখন তারা বলে যে আবার এসো, এখানে প্রতিদিন আসবা, প্রতিদিন মাছ বিক্রি করবা। কিন্তু একটা বিষয়, এরা কিন্তু তাকে একবারও বলেনি যে খবরদার এখানকার কথা কাউকে বলবা না, কোনো জেলেকে বলবা না। এই বিষয়টা তারা তাকে বলেনি। কিন্তু আমরা স্বাভাবিক ভৌতিক ঘটনায় কি দেখি, কোনো জিন কোনো মানুষকে বলে দেয় খবরদার এই কথা তোরা কাউকে বলবি না, বললেই বিশাল ক্ষতি হয়ে যাবে। কিন্তু এই বিষয়টি তাকে তারা বলে না। কিন্তু রাম জেলে এমনিতেই কাউকে বলেনি, এই কারণে বলেনি যে অন্য জেলেরা যদি এই জায়গার তথ্য পেয়ে যায় তাহলে তারাও এখানে মাছ বিক্রি করতে আসবে, আর এত লোক যদি মাছ বিক্রি করতে চলে আসে তাহলে ক্রেতা ভাগাভাগি হয়ে যাবে, মাছের দাম কম পাওয়া যাবে। এই জন্য রাম জেলে কিন্তু বিষয়টা চেপে যায়। এভাবে প্রায় প্রতিদিনই রাম জেলে আসতো। 3-4 দিন আসার পর হঠাৎ এক রাতে এসে দেখে যে ওখানে কোনো মানুষ নাই। তিনি চিন্তা করছেন কি ব্যাপার, আজ কি লোকজন আসবে না? হঠাৎ একজন বৃদ্ধ লোক হেঁটে হেঁটে আসছে, এই দৃশ্য দেখতে পায় রাম জেলে। রাম তাকে জিজ্ঞেস করে যে আপনি কি মাছ কিনবেন? তখন ওই বৃদ্ধ বলে যে, ওই বৃদ্ধ লোকটি রাম জেলেকে বলে তুমি আর কখনো এখানে আসবা না। তখন রাম বলে কেন আসবো না, এখানে তো ভালো দাম পাই, আর মাছও একবারে বিক্রি হয়ে যায়, আমি গরিব মানুষ, এখানে এসে যদি একটু উপার্জন হয় তো খারাপ কি? তখন ওই বৃদ্ধ লোকটি বলে তারপরও বলছি তুমি আসবা না, তোমাকে আমি একটি জাল উপহার দিচ্ছি, এই জালটি তুমি নিয়ে যাও, এই জালে তুমি ভালোই মাছ পাবা, আর এই জালটি কিনতে গেলেও তোমার বেশ টাকা পয়সা লাগতো, তো এটা দিয়ে মাছ ধরো, বাজারেই বিক্রি করো, কিন্তু এখানে আর এসো না। এই বলার পর ওই লোকটি আবার জঙ্গলের মধ্যে হেঁটে হেঁটে মিলিয়ে যায়। রাম জেলে সে চিন্তা করে এখন এতগুলো মাছ যে আমি ধরেছি, বিক্রি করতে না পারলে এখন এই মাছগুলো বাড়িতে নিয়ে যাব, নষ্ট হয়ে যাবে মাছ। চিন্তা করছে, কিন্তু তারপরেও কিছুই করার নেই, কারণ কোনো মানুষ নেই, কার কাছে বিক্রি করবে। যাই হোক, সে পানি টানি দিয়ে ওই মাছগুলো বাড়িতে ফিরে গিয়ে রেখে দেওয়ার চেষ্টা করছিল। সকালে উঠে কিছু মাছ পচে গিয়েছিল, কিছু মাছ সে বিক্রি করেছে। কিন্তু একটি বিষয় সে বুঝতে পারছিল না যে আসলে কি হচ্ছে আমার সাথে। হঠাৎ এখানে মাছ ধরাই বা মানে মাছ বিক্রি করা শুরু করলাম অদ্ভুতভাবে, আবার একজন এসে মানা করে দিয়ে যাচ্ছে, ঘটনা কি? তখন তিনি ভাবলেন হয়তোবা ওই যে 3-4 জন পূর্বের পরিচিত জেলে তাদেরকে দেখেছিল, এরা হয়তো এই লোকটাকে পাঠিয়েছে যাতে আমি এখানে এসে মাছ বিক্রি না করি, ওদের মনে হয় ব্যবসা কম হচ্ছে, এই চিন্তা করেছে। যাই হোক, ওই জালটা দিয়ে মাছ মানে ভালোই ধরা পড়ছিল আর কি, মানে স্বাভাবিকভাবে যেই মাছ সে ধরতো তার থেকে ভালোই ধরতে পারছিল। এখন যেহেতু একজন মানা করে গেছে, তে সে চিন্তা করছে যে না, এর মানা শুনবো কেন, সে হয়তোবা তাদের স্বার্থে আমাকে মানা করেছে, আমি যাব। পরের দিন রাম জেলে যায়, গিয়ে দেখে যে আজও কেউ নেই। কিন্তু সে যখন মাছ নিয়ে গেছে তখন সেই বৃদ্ধ লোকটি চলে এসেছে, এসে বলছে তোমাকে না মানা করেছিলাম এখানে আসতে, তুমি কেন এসেছো? তখন রাম জেলে বলছে আমি গরিব মানুষ, একটু ভালো দামের আশায় এখানে আবারও এসেছি, লোভ সামলাতে পারেনি। তখন ওই লোকটি বলে তোমার লোভের খেসারত তুমি দিবা। এই কথা বলার পর হঠাৎ করে ওই লোকটি ভ্যানিশ হয়ে যায়, আর ওই লোকটি ভ্যানিশ হওয়ার সাথে সাথে দেখে
জঙ্গলের ভেতর থেকে সেই লোক, যেই 3টা লোক তাকে ডেকে নিয়ে গিয়েছিল, ওই জঙ্গলের এই বাজারের সাথে পরিচয় করিয়ে দিয়েছিল। এই 3টি লোক দ্রুত গতিতে দৌড়িয়ে রামজেলের কাছে চলে আসে এবং এসেই তার যে মাছের ঝুড়ি, এই ঝুড়ির উপর হুমড়ি খেয়ে পড়ে এবং কাঁচা মাছই খাওয়া শুরু করে। রামজেলে এই দৃশ্য দেখার পরেই সে বুঝতে পারে যে এরা নিশ্চয়ই কোনো স্বাভাবিক লোক নয়, এরা মানুষ নয়, এরা অন্য কিছু। তখন সে ঊর্ধ্বশ্বাসে দৌড়ানো শুরু করে, কিন্তু রাতের বেলা জঙ্গলে তো পথঘাট সে বুঝতে পারছিল না, এদিক সেদিক দিয়ে ছুটছিল, তার শরীর কেটে ছিঁড়ে যাচ্ছিল। তারপরেও একটা সময় জঙ্গল থেকে সে বের হতে পারে। বের হওয়ার পর সে কিছুটা আহত অবস্থায় বাড়িতে ফিরে যায়। তখন তার স্ত্রীকে সব বিষয় খুলে বলে। তখন তার স্ত্রী বলে যে, আচ্ছা, তুমি যেই পরিচিত লোকদেরকে দেখেছিলে, যাদেরকে তুমি চিন্তা, তাদের একটু খবর নিও তো, তারা এখন কোথায়, তারা কি সত্যি সত্যি এখানে মাছ ধরতে আসতো, তাদের কাছ থেকে এই জঙ্গল সম্পর্কে খোঁজ খবর নাও। তিনি তখন যেই লোকদেরকে চিনত তাদের বাড়িতে যান। বাড়িতে যাওয়ার পর অদ্ভুত একটা তথ্য তিনি পান। সেটি হচ্ছে, প্রত্যেকের পরিবার থেকে বলা হয় যে এরা সকলেই তো নিখোঁজ, তাদের ডেড বডিও পাওয়া যায়নি, তারা নিখোঁজ হয়ে গেছে, মাছ ধরতে গিয়েছে আর ফেরত আসেনি কখনো। এখানে একটা বিষয় বলে রাখা ভালো প্রিয় লিসেনার্স, কারণ হচ্ছে যে আগে তো পদ্মা অনেক উত্তাল ছিল, আর তখন তো যোগাযোগ ব্যবস্থা তো ভালো ছিল না। অনেক সময় ঝড়ের কবলে পড়ে নৌকা ডুবি হতো, ডেড বডিও খুঁজে পাওয়া যেত না। ওদের পরিবাররা মনে করেছে হয়তোবা এভাবেই তাদের মৃত্যু হয়েছে, কারণ 10-12 বছর হয়ে গেছে, তাদের কোনো খোঁজ খবর নেই, নিশ্চয়ই মারা গেছে, তাদের নৌকাটাও খুঁজে পাওয়া যায়নি। আর যেই রাতের পর থেকে তারা উধাও হয়ে গেছে, ওই রাত্রেও ঝড় হয়েছিল। এই কারণে তারা চিন্তা করেছে যে তারা হয়তো এভাবেই মারা গিয়েছে পানিতে ডুবে। তাহলে এই লোকগুলো কেন নিখোঁজ হয়ে যাচ্ছিল? তখন রামজেলে বুঝতে পারে যে আসলে এই কারণেই ওই যে মুরব্বি টাইপের লোকটি তাকে বলেছিল, তুমি আর এখানে এসো না, কারণ আমি যদি আরও কয়েকদিন আসতাম তখন মাছের সাথে এই পিশাচগুলো আমাকেও খেয়ে ফেলতো। আর পরিচিত যেই মানুষগুলোকে, যেই জেলেগুলোকে রামজেলে দেখেছিল, তারা আসলে মায়াজালের মাধ্যমে সৃষ্ট একটি অবয়ব ছিল। জিনেরাই ওই লোকদের সুরত ধরে তার মনে সাহস সঞ্চার করেছে এই চিন্তা করে, যাতে সে ভাবে যে আমার পরিচিত লোক তো এখানে আসেই, মাছ তো বিক্রি করেই, তা আমিও আসবো, সমস্যা কি। এবং আর কয়েকদিন আসলে হয়তোবা রামজেলেও হারিয়ে যেত, চিরতরে নিখোঁজ হয়ে যেত, তাকে আর খুঁজে পাওয়া যেত না। প্রিয় লিসেনার্স, মাটিপাড়ার এই জঙ্গল এখনও আছে, তবে এই জঙ্গলটি আগের মতো ঘন জঙ্গল নেই। আমি সেখানে গিয়েছিলাম, সেখানে ড্রোন দিয়ে ভিডিও শ্যুট করেছিলাম, এই বটগাছটারও ভিডিও করেছিলাম, সেখানে সজীবকে নিয়ে এসেছিলাম, সজীবের কাছ থেকে স্টেটমেন্ট নিয়েছিলাম এবং ওই জঙ্গলের ভেতরে আমি ঢুকেছিলাম। আশেপাশে এখন ঘরবাড়ি হয়ে গেছে। এখন সেই জঙ্গল আজ থেকে 50-55-60 বছর আগের যে জঙ্গল আর এখনকার জঙ্গলের আকাশ পাতাল পার্থক্য। এখন আর দেখে সেটা বোঝা যাবে না। রামজেলে 107 বছর জীবিত ছিল। 2007 সালের দিকে তার মৃত্যু হয়। সে এই ঘটনাটি যখনই মানুষ পেত গল্প করার মতো, এই ঘটনাটি সবার সাথে শেয়ার করত। তো এটি ছিল ঘটনা। আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি আহমেদ বাবু। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি, আলহামদুলিল্লাহ। যেই ঘটনাটি আমাদের সাথে শেয়ার করেছেন মামুন মনোয়ার, কালচি, মিরপুর থেকে। মামুন তার নিজের সাথে ঘটা একটি ঘটনা আমাদের সাথে শেয়ার করেছেন, যেটি 2018 সালে তার সাথে ঘটেছিল এবং এই ঘটনাটি তার জীবনকে ব্যাপকভাবে পরিবর্তন করে দেয়। কারণ মামুন খুব সাহসী মানুষ ছিলেন, তার মনে ভয় বলতে কিছু ছিল না। তবে এই ঘটনাটির পর থেকে তার মনের মধ্যে অদৃশ্য একটা জিনিস তৈরি হয়, যেটা হচ্ছে ভয়। মামুন এখন একা থাকতে ভয় পায়। আসলে মামুন লিখেছে যে সে এখন আর সাবলীল নেই, আর সে আশা করে এরকম জানি কারো জীবনে না ঘটে। আমি চলে যাচ্ছি মামুনের সেই ঘটনায়। 2018 সালের কথা, 18 সালের মার্চ মাস। মামুন তখন ইউনিভার্সিটিতে পড়েন, আর তার বাবার একটা ব্যবসা ছিল। সেই ব্যবসাটা হচ্ছে সিরামিক অ্যাক্সেসরিজের, যেমন বাথরুম ফিটিংস, সেগুলো বিক্রি করতেন তারা। তো মোটামুটি ভালো একটা বড় দোকান ছিল তাদের। মামুন সেখানে বসতেন, বিকাল থেকে সেখানে বসতেন, একেবারে ক্লোজিং পর্যন্ত থাকতেন। তো ক্লোজিং করতে করতে রাত হয়ে যেত। রাত 9টা, 9:30টার দিকে মামুন তার হিসাব কিতাব শেষ করে সেখান থেকে বেরোতেন। অন্য লোকরা দোকান লক করতো আর কি। তো যাই হোক, মামুন সেখানে
ওইখানে ক্লোজ করে বেরোয় তার বন্ধুদের সাথে দেখা করতেন। তার কয়েকজন ক্লোজ বন্ধু ছিল, তার মাঝে একজন ছিল উজ্জ্বল। তো ওদের সাথে দেখা করতেন, গল্প করতেন। তো ওই সিজনটাতে মানে সেই ফেব্রুয়ারির শেষ দিক থেকে তখন পর্যন্ত মামুনরা ব্যাডমিন্টন খেলছিলেন। তো ব্যাডমিন্টন খেলার জায়গা ছিল তার বন্ধু উজ্জ্বলের বাড়ির ছাদ। উজ্জ্বলদের বাড়িটা তাদের যে এলাকা মানে যেখানে তাদের দোকান, সেখান থেকে ওই রাস্তা ধরে গেলেই বেশ অনেক দূর গেলেই হাতের বাঁয়ে পড়ে একটা ছোট গলি দিয়ে ঢুকে গেলে শেষ মাথায় উজ্জ্বলদের বাড়ি। মোটামুটি বেশ বড় বাড়ি এবং সেটা ছাদ বেশ বড়, এবং এই ছাদের দুইটা অংশ, মানে একটা অংশ বেশ বড়, এখানে সামনে রেলিং দেয়া এবং বাইরের অংশ দেখা যায়। আর তার এই পাশ দিয়ে আরেকটু ছোট্ট অংশ গেছে, মানে এই ডান দিকে একটা ছোট্ট স্টোর রুমের মতো, এবং তারপর ওই চিকন অংশ দিয়ে গেলে ওই পাশে আরেকটা ছাদ আছে। সেটা তাদের বাড়ির মানে এই পাশের ফ্ল্যাটগুলো, যে বাড়িটার আকৃতিটা হচ্ছে একদিকে একটু ছোট, তো সেই দিকটায় ফ্ল্যাটের উপরের ছাদ। তো ওখানে ব্যাডমিন্টন খেলা যায় না, ওখানে বাগান টাগান করা, আর বাসার পেছনের কিছু গাছগাছালি আছে ওখানে। তো যাই হোক, তো এই হচ্ছে ছাদ। তো ছাদের এই বড় অংশটাতে ব্যাডমিন্টন খেলতো তারা। সেখানে সুন্দরভাবে তারা ওই রং দিয়ে একটা এরকম কোর্ট তৈরি করে নিয়েছিল, সেখানে খেলতো। তো যাই হোক, কাজের পরের প্রতিদিনই মামুন দ্রুত বেরিয়ে যেত কাজ থেকে, এবং বেরিয়ে তাড়াতাড়ি সে হাজির হতো, এবং উজ্জ্বল সহ তারা উঠে যেত। সে যে তার বন্ধুদের নিচেই পেত বাসার, তো সেখান থেকে উঠে যেত। খেলা শেষ করে যখন মানে একদম খেলা শেষ হয়ে যেত তখন সবাই নেমে যেত। মামুন উজ্জ্বলের সাথে মোটামুটি একটু সময় কাটাতো, সময় কাটিয়ে নামতো, আবার অনেক সময় নিচে দাঁড়িয়েও তারা সময় কাটাতো। তো এরকম একদিনকার কথা, ওই দিন আকাশটা একটু মেঘলা, গুড়গুড় করছে, বৃষ্টি হচ্ছে না, মানে বেশ আবহাওয়াটা কেমন থম মেরে আছে, এরকম একটা অবস্থা। তো মামুন চিন্তা করতেছিল কাজে বসে বসেই যে আজকে কি খেলা হবে কিনা, অনেকক্ষণ চিন্তা করতেছে, এবং তার মোটামুটি খেলার প্রতি একটা বেশ ফ্যাসিনেশন আছে, ওইদিকেই মন ছিল। কাজ করতে করতে সময় কাটে না। তো এক সময় তার ক্লোজিং করার পর বেরোনোর সময় হলো, তো দ্রুত বের হয়ে সে বাইরে দেখতেছে যে তাদের যে রাস্তাটা, মানে তাদের দোকানটা হচ্ছে রাস্তার উপরে, এই রাস্তাটা মোটামুটি বিজি থাকে, রাতের বেলা আবার একটু নির্জন হয়ে যায়, মানুষজন চলাচল একটু কমে যায় এখানে। তো সে তাকায় দেখতেছে যে আশেপাশে গাড়ি ঘোড়ার কম, এবং অনেকগুলো দোকানই আশেপাশে বন্ধ করে ফেলছে। তো চিন্তা করলো এখন প্রায় 10টার মতো বাজে, আর এই টাইমের মধ্যে বন্ধ হয়ে গেল সবকিছু। তো ব্যাডমিন্টন সাধারণত তারা 12টা পর্যন্ত খেলে, রাত 12টা পর্যন্ত খেলে, তো 2 ঘন্টার মতো সময় আছে হাতে। তো সে বের হয়ে গেল এখান থেকে, বের হয়ে হাঁটা দিল। হাঁটতে হাঁটতে চলে আসলো উজ্জ্বলদের গলির কাছে, এবং যে দেখলো যে হ্যাঁ উজ্জ্বল নিচে বসে আছে আর সাথে আরো 2টা বন্ধু। তো বললো যে আজকে কি খেলবি, এই অবস্থা, আকাশের দেখ অবস্থা গুড়গুড় করে। আরে চল খেলি, বৃষ্টি আসলে বেরোয় যাবো, সব নামায় ফেলবো। তো তারা উঠে গেল, ওইখানে ছাদে গেল, ছাদে গিয়ে তাদের মতো চাটা নিয়ে গেছিল, যে তাদের খেলা শুরু হলো। মানে পরিবেশ খুব মানে ধরে কুমুট হয়ে আছে, বাতাস নাই, একদম বাতাস নাই। ছাদে তারা বসছে, ছাদের আশেপাশে ছোট ছোট গাছ টাছ আছে, ওগুলাতেও বাতাসে নড়তেছে না। আর দূরে যে ওই যে পাশের ছাদের কোনায় যে নারকেল গাছ, ওইটাও নড়তেছে না, ওইটা একদম মানে থুম মেরে আছে। তো যাই হোক, তারা খেলাধুলা করবে, লাইট টাইট জ্বালালো, শুরু করলো তাদের খেলা হচ্ছে। একটু খেলেই তারা একদম ঘেমে নিয়ে গেল, পুরাই ঘেমে নিয়ে গেল, অবস্থা খুব খারাপ, মানে দেখা যাচ্ছে দর করে ঘামতেছে। তো খেলতে খেলতে যখন নাকি তাদের খেলা প্রায় শেষ, তারা মনে হয় 2টা বা 3টা এরকম গেম খেলছে আর কি। এর মধ্যেই দেখলো যে আকাশ বেশ টাকা শুরু করছে গুড়গুড় করে, আর হঠাৎ করে বাতাস চললো, গাছের পাতা নড়তেছে, বেশ ওই পাশে নারকেল গাছগুলো নড়তেছে, হঠাৎ করে পরিবেশ ঠান্ডা হয়ে গেছে। তো বুঝলো যে এখন ঝড় বৃষ্টি নামবে, তো সব গোটানো শুরু করলো। মানে তারা তাড়াতাড়ি লাইট টাইট বন্ধ করে দিল উজ্জ্বল, আর এই নেট টেট খুলে ফেললো, তারা সব খুলে গোছায় রাখতেছে এক কর্নারে। তো এর মধ্যে নিচ থেকে ডাক দিছে এসে ওই উজ্জ্বলদের বাসার কাজের মহিলাটা যিনি ছিলেন, যিনি কাজ করতে, তিনি ওই দরজা ফাঁক করে ডাকছেন উজ্জ্বলকে, মানে তার বাবা ডাকতেছে। তো উজ্জ্বল বললো যাই তোরা কর, খোল, আমি আসতেছি, বলে সে নেমে গেল। তো মামুন বুঝলো যে উজ্জ্বলের বাবা মাঝে মাঝে উজ্জ্বলকে ডেকে বকাঝকা করে বিভিন্ন কারণে, মানে তাদের পারিবারিক ব্যাপার স্যাপার আছে। তো সে বুঝলো যে উজ্জ্বলকে নিশ্চয়ই করে ডাকছে, যেভাবে মানে ডাকটা পড়ছে, কারণ সে তো জানে বন্ধুর সাথে অনেক দিনের টিউন্ড। তো বাকি যেই 2জন বন্ধু বললো যে দোস্ত আমরা জায়গা, তুই এগুলা গোছা রাখ, আমরা জায়গা, তুই উজ্জ্বলটা বুঝাই দিস, বাসায় কাজ আছে, এই সেই বলে তারা 2জন বন্ধু তাড়াতাড়ি নেমে গেল, মানে ধপধপ করে নেমে গেল। আর সময়ও দেয় নাই মামুনকে, মামুন যে বলবে যে আমি তোদের সাথে যাই না। তো মামুন মোটামুটি নেট টেট ভাঁজ করে, আর ওরা জানে যে মামুন
এখানে থাকে, আড্ডা দেয় প্রায়। তো মামুন করলো কি, নেট টেট ভাঁজ করে ওই লাইটের যে 2টা বোর্ড ছিল সেগুলো গরম হয়ে গেছে, ওইটা নিয়ে সবকিছু নিয়ে সে এর মধ্যেই বেশ মানে ভালো বাতাস ছাড়ছে, বেশ ভালো। মামুনের কাছে বেশ ভালো লাগতেছে। সে ওগুলো নিয়ে একটা কোনায় রাখলো, এখানে স্টোর রুমের পাশে যে দেয়ালটা ওটা আমাদের ঢেলান দিয়ে রাখলো, তাদের নেট এটা, তারপর তাদের যে ফেদারের বাক্স ছিল এগুলো রেখে, ব্যাডমিন্টন গুলা মানে তাদের 2জনের, হ্যাঁ ওরা তো নিয়ে গেছে ওদেরটা রেখে, সে হেঁটে পাশের ছাদে গেছে, কেন বেশ গাছ নড়তেছে এরকম করে। তো সে পাশের ছাদে যেই একটু ধাক্কা খেলো, যে ছাদের কর্নারে মনে হলো যে একটা কে দাঁড়ায় আছে, এই কর্নারে রেলিং এর কাছে ওই পাশে। তো সে অবাক হলো কে, এবং বুঝলো যে একটা মেয়ে দাঁড়ায় আছে ওখানে। মেয়ে দাঁড়ায় আছে, আচ্ছা নর্মাল সালোয়ার কামিজ পরা, বুঝতেছে যে ওর না চুলগুলো ছাড়া, আবার বাতাসে সে চুলও উঠতেছে। তো মামুন একটু মানে হয়ে গেছে, মানে আনইজি হয়ে গেছে, সে কি বলবে বা কিছু, মানে কাছাকাছি, ডিস্টেন্সটা খুব কাছাকাছি, মানে মাত্র কত হবে 10 ফিট দূরে। হঠাৎ করে যদি মেয়েটা ঘুরে কথা বলে তার সাথে বা কি বলবে, সে চিন্তা হলো কোত্থেকে উঠছে, হয়তো অন্য ফ্ল্যাট থেকে কেউ উঠে আসছে, এরকম ব্যবসা গরম দেখে মনে হয় বাতাস টাতাস ছাড়ছে, এই মনে করে মামুন আর কিছু বললো না। সে চিন্তা করলো যে সে সরে যাবে এখান থেকে, মানে দাঁড়ান দরকার নেই, যেহেতু মেয়েটা দাঁড়ায় আছে এখানে রাতের বেলা একলা এবং মেয়েটা। তো মামুন ঘুরে এই পাশে ছাদে আসার জন্য হাঁটা দিল, মানে এই পাশে ছাদে চলে আসবে সে। তো হেঁটে আসতেছে, এর মধ্যে হঠাৎ করে টপ টপ জোরে জোরে বৃষ্টির ফোঁটা পড়া শুরু করলো, মানে একসাথে, মানে বেশ জোরে জোরে বড় বড় ফোঁটা টাস টাস করে কয়েকটা তার গায়ে লাগলো, এবং বুঝলো যে ঝম করে বৃষ্টি নামলো। তো ঝুম করে বৃষ্টি নামছে, মামুন মানে দৌড় দিল যে তাদের ওই নেট ফেদার গুলো এমন জায়গায় সে রাখছে, দেয়ালের সাথে ঢালান দিয়ে, যেখানে ছাদ নাই, মানে তাদের ওই যে স্টোর রুমটার কোনো এক্সটেনশন নাই, মানে বড় এমন না যে ছাদটা বের হয়ে আছে বেশি, এরকম না, সামান্য একটু। তো দ্রুত যে সে ওগুলোকে নিয়ে চিন্তা করলো কই ঢুকবে সে, আর ওই পাশে ছাদে ঘুরে সিঁড়ি ঘরে ঢুকে যাবে সেটা না করে সে ঢুকে গেল স্টোর রুমে। স্টোর রুমে যে ঢুকছে, স্টোর রুমে কিন্তু মানে স্টোর রুম মানে কি, ওটা স্টোর রুমের মতো, এখানে জিনিসপত্র রাখা সে জানে, মানে ছাদের বিভিন্ন জিনিসপত্র থাকে না, ওই যে কিছু চেয়ার টেয়ার দেখা যায়, মই দড়ি, তারপর রঙের ড্রাম, এইসব জিনিসপত্র ওখানে রাখে আর কি। এখানে ও সে এর আগে একবার দাঁড়ায় এরকম বৃষ্টির সময় সে তার বন্ধুর সাথে ও সেখানে ধূমপান করছিল। তো সে তাড়াতাড়ি ঢুকে গেছে, তুমুল বর্ষণ হইতেছে, তো ওখানে ঢুকে গেছে জিনিসগুলো নিয়ে, চিন্তা করলো বৃষ্টির তোড়টা থামলে সে বেরোবে। তো ঢুকছে, যে ঢোকার পর বাতাসটা প্রচন্ড আসছে, তার পেছনের দরজাটা ধ্রিম করে বাড়ি দিয়ে আটকায় গেছে। তো ঘরের মধ্যে দেখতেছে অন্ধকার, মানে কয়েক সেকেন্ডের জন্য তার চোখটা একদম মানে হয়ে গেছে, মানে প্রচন্ড অন্ধকারের মধ্যে সে দেখতে পাচ্ছে না কয়েক সেকেন্ড। তো কয়েক সেকেন্ড পর তার কাছে মনে হলো যে এই রুমের মধ্যে আরো ভ্যাপসা ওয়েদার, কেমন জানি একটা গন্ধ, মানে মনে হচ্ছে মানে গরম ভেজা হিউমিড একটা গন্ধ ভেতরে। তো মামুন চিন্তা করলো ধর এখানে মানে লাভ নাই, তো যে দরজাটা মানে খুলে বাইরে দাঁড়াই। তো সে ঘুরে দরজাটাকে ধাক্কা দিল, মানে দরজা খোলার জন্য, দেখতেছে দরজা খুলে না, কি ব্যাপার, দরজা শক্ত হয়ে এটে আছে। তো সে জোরে এরকম ধাক্কা দিল, দেখে ঝরে না, দরজা কিল মারলো, ধাম ধাম করে কিল দিল। এই কে এখানে লাগাইছে বাইরে দিয়ে? এখন বাইরে দিয়ে কিন্তু লাগানোর সেরকম সিস্টেম সে দেখে নাই, ওই দরজাটা একটা শেকল লাগানোর সিস্টেম ছিল, সে জানে যে এরকম একটা শেকল ঝুলে আছে, ওইটা বাইরে যে একটা আংটার মধ্যে ঢুকায় দেয় শেকলটা, এরকম। তো দেখতেছে ওরকম, মানে কি যে ধাক্কা দিতেছে, খুলতেছে না। মামুন অবাক হয়ে গেছে। এই সময় সে পেছনে একটা শব্দ পেল, মনে হলো ওই বাঁশ টাস কয়েকটা খাটখাট করে পড়লো পেছন থেকে, মানে তার পেছনে রুমের পেছনে কোনায়, সেখানে অনেক কিছু টাল দিয়ে রাখা। তো মামুন ফট করে মানে তার মানে এটা বেসিক একটা মানে তার যে রিফ্লেকশন, সেটাতে সে পিছন ফিরে তাকায় সে দেখলো ওই পাশে মনে খড়খড় করে বাঁশ টাস কয়েকটা জিনিস পড়ে গেল, অ্যাজ ইফ যে কিছু নড়াচড়া করছে ওইখানে। তো মামুনের কাছে একটু ভয় লাগছে, কি নড়াচড়া করলো এখানে, এবং সে একটা এক্সিস্টেন্স বুঝতে পারতেছে যে ঘরের কোনায় কোন একটা এক্সিস্টেন্স আছে। মানে তার কাছে ভয় লাগলো, দরজাটা খুলতেছে না, আর পেছনে ওই বাস টাস নড়ছে। এই সময় সে ফিল করলো মানে এই রুমের মধ্যে কিন্তু অন্ধকারের মধ্যে কিন্তু তার চোখে হালকা ভাবে শুয়ে আসছে কিছুটা, সে কিছুটা একটা বুঝতে পারতেছে এখানে, কিন্তু সে ঠিক ফিগার আউট করতে পারতেছে না কি এখানে, বাট কিছু একটা ওখানে আছে ঘরের কর্নারে, সেখান থেকে ওটা সামনে আসতেছে। এবং ব্যাপকভাবে হিউমিডিটি এখানে, মানে ব্যাপকভাবে হিউমিডিটি, আর কেমন জানি একটা গন্ধ এখানে, মানে চাপা গন্ধ। এটা অনেক সময় আপনারা দেখবেন যে অনেক হিউমিডিটি বেড়ে গেলে যেরকম একটা গন্ধ হয়, সেরকম একটা গন্ধ কেমন জানি বাতাসের মধ্যে। অথচ বাইরে কিন্তু প্রচন্ড বৃষ্টি হইতেছে, ঠান্ডা বাতাস ছাড়ছে, এরকম থাকার কথা না। তো যাই হোক, ঘরে তো কিছু মাত্র হলো বাতাস ঢুকছে ফাঁক ফোকর দিয়ে, উপরে টিনের ছাদ।
কিন্তু এরকম কেন? তো তার কাছে মনে হলো কিছু একটা এখানে আছে এবং সেটা কাছায় আসতেছে তার দিকে। তো মামুন প্রচন্ড ভয় পেল, সে দরজায় জোরে জোরে লাথি মারলো কয়েকটা এবং সে জোরে জোরে চিৎকার করলো, কিন্তু এই বৃষ্টির শব্দে এই চিৎকার খুব বেশি দূরে যাচ্ছে না, সে বুঝতে পারছে। এই সময় সে হঠাৎ করে ফাইন্ড আউট করলো কিছু একটা খুব দ্রুত রুমের ওই কর্নার থেকে আসলো। কোনো মানুষের মতোই মনে হলো, কারণ এত দ্রুত এইভাবে আসতে পারে না। মনে হলো এসে তাকে জাপটায় ধরলো, জাপটায় ধরে ফেলে দিল ফ্লোরে। এবং মামুন কিন্তু পড়ে গেছে, তার হাতের মধ্যে সেই নেট টেট ব্যাডমিন্টন সব ছিল, সব পড়ে গেল নিচে। সে দ্রিপ করে পড়লো এখানে। পড়ার পর মনে হলো তার গলা চেপে ধরছে কেউ। মামুন একটা শব্দ করতেছে না, মানে করতে পারতেছে না অ্যাকচুয়ালি। সে মানে করতেছে, শব্দ করতে পারতেছে না। তার চোখ মানে হয়ে যাচ্ছে, ঠিকরে বের হয়ে যাচ্ছে ভিতর থেকে। সে কিছু দেখতেও পারতেছে না অন্ধকারে, কিন্তু সে বুঝতে পারছে এখন তার বুকের উপর কিছু একটা চেপে বসছে, চেপে বসে তার গলা চেপে রাখছে এবং সে গলার মধ্যে স্পষ্ট একটা চাপ অনুভব করতেছে। মনে হচ্ছে মানে কোনো মানুষের দুইটা হাত যদি চাপে এরকম। তো মামুন দুই হাত দিয়ে ওই দুইটা হাত ধরতে গেছে, সে যেটা ফিল করলো ঠান্ডা দুইটা চিকন হাত, ঠান্ডা খুব বরফের মতো ঠান্ডা দুইটা চিকন হাত তার গলা চেপে রাখছে। সে আর ওই হাত ধরে উপরে যেতে পারতেছে না। এক পর্যায়ে মামুনের কাছে মনে হলো যে সে কথা বলতে পারছে না, দম নিতে পারতেছে না, চিৎকার করতে পারতেছে না, মানে সে নিঃশ্বাসও নিতে পারতেছে না, এরকম হয়ে গেছে। তার চোখে সব অন্ধকার ঘনে আসতেছে। এই সময় মামুন মনে মনে শুধু চিন্তা করলো যে আল্লাহ আমাকে বাঁচাও, এরকম চিন্তা হলো, আল্লাহ আমাকে বাঁচাও, আমি তো শেষ হয়ে যাচ্ছে এরকম। এটা চিন্তা করতে করতে হঠাৎ করে মনে হলো যে তার বুকের উপর থেকে এটা সাত করে সরে গেল, যেটা উঠছিল সাত করে সরে গেছে। মানে 1 সেকেন্ডের মধ্যে, সেই যে সে মনে মনে যে ধোয়া করছে এই সময় 1 সেকেন্ডে সাত করে সরে গেছে। সরে যাওয়ার পর তার কাছে কেন জানি মনে হলো তার উপর থেকে এই যে একটা জলীয় বাষ্পর মতো একটা জিনিস ছিল, মানে একটা ফিল করতেছিল, গুমট একটা জিনিস, এবং যেটা বসছিল তার উপরে সেটাও একটা গুমটের মতো ছিল। সেটাও মনে হলো সাত করে সরে গেল এখান থেকে 1 সেকেন্ডে। 1 সেকেন্ডে সরে যেতে মামুন জোরে জোরে নিঃশ্বাস নিল, মানে সে নিঃশ্বাস মনে হচ্ছে তার বুকের ভিতর থেকে উঠতেছে। আর সে ওই অবস্থায় চিৎকার করা শুরু করলো, উজ্জ্বল উজ্জ্বল বলে চিৎকার করতেছে, নড়তে পারছে না, চিৎকার করতেছে একদম গা করে। তো মামুন দেখলো সে উঠতে পারতেছে না, এমন অবস্থা হয়েছে তার, উঠতে পারতেছে না। সে কোনো মতে পা দিয়ে ঘুরে যে তার পাটাকে ঘুরাইলো ওই গেটের দিকে, এবং গেটের মধ্যে 2 পা দিয়ে দুধদার লাথি মারতেছে আর চিৎকার করতেছে উজ্জ্বল উজ্জ্বল বলে। কিছুক্ষণ পর মামুন শব্দ পাইছে, বাইরে দৌড় দিয়ে মামুন মামুন বলে শব্দ পাইছে উজ্জ্বলের গলা। তো দেখলো যে সে দৌড় দিয়ে আসছে, এসে দরজাটা মনে হলো ওই শেকল লাগাই দিছিল, শেকলটা টেনে খুললো, ঠাস করে খুললো, শেকলটাকে খুলে দরজা খুলে ফেললো। সে দেখলো এক ঝলক ঠান্ডা বাতাস ঢুকলো, মামুনের সারা শরীরে লাগলো। মনে হলো যে মানে একেবারে অন্যরকম একটা এনভায়রনমেন্ট, তার মানে ঠান্ডা এনভায়রনমেন্ট তার গায়ে লাগলো। এবং উজ্জ্বল এক দৌড়ে ভিতরে ঢুকলো, ঢুকে তাকে ধরলো, বসে হাঁটু গেড়ে কি হয়েছে এই দোস্ত তোর কি হয়েছে বলে তাকে তুললো, তুলে সে কথা বলতে পারতেছে না। তো উজ্জ্বল তাকে নিয়ে কোনো মতে মানে ঘাড়ের উপর এক হাত দিয়ে করে তাকে ওখান থেকে বের করে আনলো, এনে তাদের বাসায় নিয়ে আসছে। বাসায় এনে তাকে খাটে শোয়াই দিছে। তো মামুন তখন তার অস্থির অস্থির লাগতেছে, চারিদিকে তাকাচ্ছে, মানে সে মানে আলোর মধ্যে তার ভয় লাগতেছে কেমন, ঘরের মধ্যে যে আলো জ্বলতেছে বাতি সেটা তো তার ভয় লাগতেছে। তো সে জোরে জোরে নিঃশ্বাস নিতেছে, আর উজ্জ্বল বলতেছে কি হয়েছে তোর, তো সে বলতে পারতেছে না, পুরো জিনিসটা তার মনে পড়তেছে, বলতে পারতেছে না। তো এর মধ্যে উজ্জ্বলের বাবা মা ওই রুমে চলে আসলো। উজ্জ্বলের মা এসে মামুনের মাথায় হাত দিয়ে দোয়া পড়তেছে, আর উজ্জ্বলের বাবা এসে উজ্জ্বলকে মারতে উঠতেছে বারবার, আর বলতেছে যে তোরে আগেই কইছিলাম ছাদে যায় খেলাধুলা করতে না, ছাদে লাফালাফি করতে না, এই পোলার যদি এখন কিছু হয় তোর কি হইব বলে তার বাবা চিল্লাইতেছে এবং তাকে মারতে উঠতেছে বারবার। উজ্জ্বল বলছে তুমি চুপ থাকো তো, এরকম করো না, কি শুরু করছে এখন, এরকম সময় এই করো না, দেখি ওর কি অবস্থা। তো যাই হোক, উজ্জ্বলের আম্মা অনেকক্ষণ তাকে দোয়া পড়ে ফু দিলেন, মামুনের মাথায় হাত বুলাই দিলেন। তারপরে উজ্জ্বল একটা কাপড় ভিজায় এনে মামুনের গা মুছে দিল ঠান্ডা করে। তো এর মধ্যে মামুনের মানে আস্তে আস্তে একটু বোধটা নর্মাল হলো। তো তখন জিজ্ঞেস করতেছে উজ্জ্বলের আম্মা যে কি হয়েছে বাবা, তোমার কি হয়েছিল? তো মামুন কোনো মতে তখন বললো ভয় পাইছি খালাম্মা, অনেক ভয় পাইছি, অনেক ভয় পেয়েছি খালাম্মা, আমার চাইপা ধরছিল। তো এটা শুনেই মনে হলো উজ্জ্বলের আম্মার চেহারা পাংশু হয়ে গেল। তো তিনি অর্থপূর্ণ দৃষ্টিতে তাকাইলেন উজ্জ্বলের বাবার দিকে। উজ্জ্বলের বাবা আবারও তেড়ে আসলো উজ্জ্বলকে মারতে, বললো তোরা আগেই কইছি ছাদে যাইতে না, বদমাইশ কোথাকার, এই সেই বলে বকাবকি করতেছে। তো তখন উজ্জ্বল বলতেছে যে চুপ করো তো, শুনি আগে কি হয়েছে ওর কাছে। তো জিজ্ঞেস করতেছে কি হয়েছে দোস্ত, কি হয়েছে? তো তখন মামুন বলতেছে যে এরকম এরকম ব্যাপার, সে এরকম ছাদে এরকম দেখছে, মেয়েটাকে দেখে সেই পাশে আসতে গেছে, তো এরকম অবস্থা। তো তখন উজ্জ্বলের বাবা বলতেছে দেখছস, তোরে কইছি না
এখনো ছাদে যাস। তো তখন বলতেছে চুপ থাকো, তুমি এগুলাই করো কেন? তখন মামুন বলতেছে কি মানে তুই কি আমার কাছে কিছু লুকাইছস? মামুন বলতে তোমার কাছে লুকাইছস, ঘটনা আছে। তো দেখা গেল যে উজ্জ্বলের আব্বা কোনো কথা না বলে রুম থেকে চলে গেলেন। তো উজ্জ্বলের আম্মা দোয়া পড়ে আরো ফু দিলেন, দিয়ে বললেন বাবা তুমি শুয়ে থাকো, ওর বাসায় বল যে ও আমাদের এখানে আছে, বল ওরা এখন যাওয়ার দরকার নেই। উজ্জ্বলের আম্মা বলেন। তো বলে আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই বলে তিনি উজ্জ্বলের আম্মাও চলে যান রুমের থেকে। তো তখন মামুন বলতেছে যে ঠিক আছে, উজ্জ্বল বলছে ঠিক আছে, আমার বাসায় কিছু কইস না, আমি বাসায় যাবো। বলছেন আরে তুই আগে বল কি ব্যাপার। কিন্তু মামুন যে বলতেছে আমি বাসায় যাবো, মামুন কিন্তু অনেক ভয় পেতেছে, মানে সে চিন্তা করতে পারছে না সে নিচে যাবে কেমনে সিঁড়ি দিয়ে, এরকম চিন্তা করতে, কিন্তু তার চিন্তা সে বাসায় যাবে আর কি। তো উজ্জ্বল তাকে একটু ইজি করে বলে যে তুই উঠে ভয় চিন্তা করিস না, ভয়ের কিছু নাই, দাঁড়া। বলে উজ্জ্বল তার রুমের দরজা বন্ধ করে দেয়, বন্ধ করে দিয়ে বলে যে এইবার শোন, আমাদের বাসার কিছু ঘটনা আছে, সেইটা আসলে আমার উপর কোনদিন প্রভাব পড়ে নাই বা আমার বন্ধু বান্ধব কেউ কিছু এগুলো ফিল করে নাই, কিন্তু এই ঘটনা এখানে আছে, এইটা তোরে বলি নাই আসলে বলার মতো আসলে কারণ নাই, কারণ এমনি আব্বা বলছিল যে এই ঘটনা যাতে না ছড়ায় চারিপাশে। তখন মামুন বলে কি ঘটনা? ওই যে বাসায় দেখছস না যে উপরের তলা একটা ফ্ল্যাট আছে দেখছস ডান দিকে ওই পাশে? তো বলে যে হ্যাঁ। ওই বাসায় কখনো ভাড়াটিয়া দেখছস? কয় না, কখনো কিন্তু ভাড়াটিয়া ছিল না। কয় সবসময় দেখছস যে তালা মারা ওইখানে? হ্যাঁ, মানে তালা ঝুলে। আমি মনে করছি তোদের বাসার কোনো মানে জিনিসপত্র রাখা ওইখানে স্টোর রুম বা কিছু আছে অথবা অফিস, আমি কখনো এটা আগ্রহ ফিল করি নাই। হ্যাঁ, এইটাই মানুষ এতটা আগ্রহ ফিল করে না। ওই ফ্ল্যাটটা কিন্তু আসলে একটা ফ্ল্যাট, ওইটা এক সময় ছিল। তো আমাদের বাড়ি যখন তৈরি হয় এখানে, তখন কিন্তু এত বাড়ি হয় না এই পাশে, বুঝছো? এখানে কিন্তু বেশিরভাগই সব একতলা দুইতলা বাড়ি, টিন শেড বাড়ি এরকম। হ্যাঁ, তো বাড়ি যখন বানায় আব্বা তখন পুরা করছে আর কি, বাড়ি করে ফেলাইছে প্রায় সব, মানে পিলার টিলার উঠায় সবকিছু করছে। তো ওইখানে আমাদের এই 3 তলায় আর এই 6 তলায় এই দুইটা ফ্ল্যাটেরই মোটামুটি একটু রেডি হইতেছিল। তা আব্বার ইচ্ছা ছিল একদম উপরে উঠবো আর কি, এই পাশের ফ্ল্যাটে উঠবো আব্বা। তো এই সময় একজন ভাড়া নিতে আসে একজন মানুষ, উনি এখানে একটা নতুন অফিস হয়েছে, সেই অফিসটার নাম আর বললাম না, যাই হোক সেই অফিসের নতুন একটা ব্রাঞ্চ হয়েছে আর কি। তো সেই ব্রাঞ্চে উনি বদলি হয়ে আসছে, আর উনি থাকে এক আত্মীয়র বাসায় কাছাকাছি। তো ওখান থেকে আসতে একটু দূর হয়ে যায়, তো উনি এখানে বাসা খুঁজতেছে, বাসা পাইলে ভালো হবে। তো এই বিল্ডিং বাড়ি খুঁজতে খুঁজতে আমাদের বাড়ি পাইছে, তো উনি খুঁজতেছিল। তো আব্বা বললো যে আমাদের 3 তলা এখন হবে না, আরো 2-3 মাস লাগবে, 6 তলার এই সাইডটা আসলে হয়ে গেছে প্রায়, এখন আপনি চাইলে নিতে পারেন। তো উনি 6 তলায় আবার এরকম নির্মাণাধীন ভবন দেখে উনি ফার্স্টে একটু গড়িমসি করলো, পরে উনি নিয়ে নেয় আর কি, এখানে বাসা নিয়ে নেয়। তো উনি উঠে আব্বা কমপ্লিট করে দেয় ওনারে, কারণ আব্বা চাইছিল ওইটাতে আমরা উঠবো আর কি আগে, এর জন্য আব্বা ওইটাই করতেছিল, রেডি করতেছিল। তো উনি ওঠার পরে তো ওনার জন্য একটু আর আব্বা এদিক দিয়ে চিন্তা করে যে 3 তলায় আমরা উঠি, 3 তলাটা আব্বা গোছানো শুরু করলো। তো উনি উঠে থাকতেছে, এর মধ্যে আমাদের 3 তলাও রেডি হয়ে গেল, আমরা উঠে পড়লাম। তো এই বিল্ডিং এ এখন আমরা এই যে 2টা ফ্যামিলি আছি, বাকি কিন্তু খালি। আর আব্বা তখন টুকিটাকি কাজ শুরু করে দিল। এর মধ্যে কিন্তু আমাদের পিছনের যে বিল্ডিংটা দেখছস, ওইটা কিন্তু তখন হইতেছিল, ওইটা কিন্তু এই পাশ থেকে এন্ট্রি না, ওইটা ওই পাশের গলি দিয়ে ঢুকতে হয়। তখন মামুন বলছে হ্যাঁ জানি, ওখানে যাইতে গেলে ওদিকে আমার এক ফ্রেন্ড থাকে ওখানে। হ্যাঁ, ওই জায়গাটা, ওই বিল্ডিংটাও তৈরি হয়েছে। এখন ওই বিল্ডিংটা কিন্তু ঠিক আমাদের পিছনের বিল্ডিং এ কিন্তু, হ্যাঁ, আমাদের মাঝখানে শুধু এটাকে ওই যে গাছ আর একটা বাউন্ডারি ওয়াল, তারপর ওই বিল্ডিংটা, ওইটাও হয়ে গেছে। তো ওইখানে আরো ফ্যামিলি উঠছে 2-1টা, ওরা ছাদে উঠে। আর আমাদের বাড়িতেও এখান থেকে ওই দেখা গেছে ওই যিনি ভাড়া নিছেন ওনার ছেলে মেয়ে এরা ছাদে উঠে। তো সামহাও ওনার মেয়ের সাথে ওই বিল্ডিং এর একটা ছেলের সাথে মোটামুটি একটা পরিচয় হয়ে যায় আর কি, এই হয়তো জানলা দিয়ে বা ছাদ দিয়ে কথাবার্তা বলতে বলতে বা কোনোভাবে। তো ওনার মেয়ে প্রায় ছাদে উঠতো। তা আমরাও যেহেতু বিল্ডিং নতুন হইতেছে, ছাদের কোনো রেস্ট্রিকশন দেই নেই, তো ছাদে যাইতোই, তারা সবসময় যাওয়া আসা করতো, এবং এটার মধ্যে কোনো ছিল না। ওই মিস্ত্রিরা মাঝে মাঝে উঠতো, এটা ওইটা করতেছে, এরকম একটা অবস্থা। একদিন এরকম বৃষ্টির দিনে ওনার মেয়ে মনে হয় উঠছিল উপরে, আর ওইখান থেকে ওই ছেলে উঠছে। তো কি হয়েছে আমরা তো ওই সময় আর জানি না। তো হঠাৎ করে দেখলাম যে এইখানে মানুষজন চিৎকার চেঁচামেচি শুরু করছে। তা আমাদের বাসার মানুষজন বললো কি ব্যাপার, সবাই গেল, যা দেখে যে ওই মেয়েটা ছাদ থেকে পড়ে গেছে, ওই আমাদের এই ছাদ থেকে কর্নার থেকে নিচে পড়ছে, একদম যে একেবারে বাউন্ডারির ওইখানে যে পড়ছে, মানে খুবই খারাপ অবস্থা।
মানুষজন সবাই জড়ো হয়ে গেল সেই তো আমাদের এখানে আমরাও খবর পেলে আমরা সবাই গেছি। তো পরবর্তীতে ওই ছেলে মানে একদম পাগলের মতো হয়ে গেল। ওই ছেলেটা কান্নাকাটি করে, মানে ওই বাড়ির ছেলেটা সে পুরাই পাগলের মতো হয়ে গেল। মানে তার আসলে স্বাভাবিক বোধ বুদ্ধি লোপ পাইল ছেলেটার। মানে আসল ব্যাপারটা তখন সে বলতে পারছে ছেলেটা যে সেই নাকি দেখা করতে উঠছিল, মেয়েটা এখান থেকে দেখা করতে করতে এই কর্নারে ওখানে তখন ওই ছোট্ট ছিল প্যারাফিট দেয়াল, ওইটা পার হয়ে গেছিল। পার হয়ে যায় ছেলেটার সাথে কিছু দেওয়া নেওয়া করতে গেছিল, সম্ভবত চিঠি বা কিছু একটা, ওইখান থেকে পিছলে পড়ে গেছে। তো পড়ার পরেই ওখানে এই অবস্থা। তো খুবই খারাপ একটা জিনিস, খুব মন খারাপ করার মতো একটা জিনিস। সবাই ওই ফ্যামিলিও তো একদম পুরো অন্যরকম হয়ে গেল এবং কঠিন অবস্থা। বেশ কিছুদিন সবাই খুব মন খারাপ করা অবস্থা থাকলো এখানে। আর ওই ছেলে তো ওই পাগলের মতো হয়ে গেছে ওইখানে। তো এরপর থেকে নাকি ওই বাড়িতে দেখা যেত ওই যে ছেলেটার বাড়িতে চিৎকার চেঁচামেচি, ভয়ে ছেলেটা নাকি চিৎকার করতো প্রায়, ও আসছে চিৎকার চেঁচামেচি, কঠিন অবস্থা। ওই ছেলে বাসার থেকে বেরেও নাকি আমাদের বাসার দিকে দৌড় দিয়ে আসতো মাঝে মাঝে। মানে কঠিন অবস্থা, মানে ছেলেটা রীতিমতোই মানসিকভাবে একদম ভারসাম্যহীন হয়ে গেল। আর এই যে মেয়েরা থাকতো আমাদের ওই ফ্ল্যাটটা, ওইটার মধ্যে একটা অদ্ভুত জিনিস তৈরি হলো। ওর বাপ মা ভাই এরা ভয় পাইতো, ওরা বলে ফিল করতো যে বাসার মধ্যে হয়ে আছে। এবং ওর ভাই নাকি ছাদে উঠে ওরা দেখছে দুইবার, দাঁড়ায় তার দিকে তাকে হাসতেছে। তো এই বিশাল অবস্থা, এবং এরা তো ওই বাসা ছেড়ে দিল। তারপরে তো ছেড়ে দেওয়ার পরে আমরা তো ওইখানে মানে খুবই করলাম, মানে হুজুর আনলাম আইনা, হুজুরকে বললাম যে এখানে এরকম। তো হুজুর বললেন, প্রথমে আইসা দোয়া দরুদ পড়ে দিয়েছেন, বললেন যে এটা হয়তো ওদের বাসার ইমোশনাল, যেহেতু ওরা অ্যাটাচড, ওদের মেয়ে হয়েছে হয়তো এই কারণে ওদের কাছে খারাপ লাগতো বা ওরা এরকম ফিল করতো। স্বাভাবিকভাবে এটা হবে না। তো উনি মানে ওখানে মিলাদ পড়ছে, দোয়া দরুদ পড়ছে, বলছে এখানে স্বাভাবিকভাবে এগুলা হবে না, এগুলা নিয়ে চিন্তা করেন না। তো এগুলো বলে হুজুর দোয়া দরুদ পড়ে দিয়ে গেছেন। কিন্তু ওই বাসায় পরে যখন ভাড়া দিছি, তখন এই সমস্যাগুলো রীতিমতো তারা ফিল করতো। তারা বলতো যে ওই ডাইনিং স্পেস দিয়ে কেউ হাঁটে, তাদের ঘরে দরজা নক করে, তারা দেখে ঘরের মধ্যে কেউ বসে রয়েছে। যেমন ওই বাসার ওই যে ছেলের বউ ছিল, সে ওখানে ঘুমাইছিল ঘরে। তো সে নাকি রাত্রেবেলা হঠাৎ করে শুনতেছে যে তার মাথার কাছে কেউ বইসা নিঃশ্বাস ফেলতেছে জোরে জোরে। তারপর সে দেখে যে তার চুল নাড়তেছে এখন ধরে ধরে। তো সেই ছেলের বউ হঠাৎ করে তাকায় দেখছে, তো তখন তার জানলা হালকা খোলা, ওই জানলার হালকা আলোতে দেখতেছে যে একটা মেয়ে বসে দিছে, তার দিকে তাকায় আছে, এবং সে আলোটা পুরা পড়ে নাই মেয়েটার চেহারায়। তো বুঝতেছে যে একটা মেয়ে বসেছে, তার চুল ধরে রয়েছে হাত দিয়া। তো সে ভয়ে চিৎকার করে উঠছে, এবং এই ছেলের বউর তখন একটু সমস্যা হয়েছিল আর কি। সে আর কি তার শারীরিক কন্ডিশন ভালো ছিল না, যাই হোক সেটা তার বড় একটা সমস্যা হয় তখন। তো যাই হোক, তো ওই ফ্যামিলিও পরে বাসা ছেড়ে দেয়। এরপর আর একটা ফ্যামিলি ভাড়া দিয়েছিলাম, তারাও থাকতে চায় না। ব্যাচেলার ছেলেদেরকে ভাড়া দিয়েছিলাম, এরাও থাকতে চায় না। পরে আব্বা চিন্তা করলো যে যাক, ওই ফ্ল্যাট খালি, ওই ফ্ল্যাটে আমাদের ওই যাবতীয় পুরানো মাল সামানা যা আছে ওগুলা ঢুকায়, তারপর আমাদের এই যে ধর যে জিনিস ব্যবসাপাতির যে জিনিসপত্র আছে ওগুলা নিয়ে রাইখা আমরা ওইটা লক করে রাখছি। তো এইটা নিয়ে আর আলোচনা করতাম না, আব্বাও বলতো না কাউরে, যাতে এইটা বাসা বাড়ি একটা বদনাম যাতে না ছড়ায় আর কি। তো ছাদে কিন্তু আব্বা খুব একটা যাইতে দিত না। তো আমি তো তখন আর একটু ছোট ছিলাম। আস্তে আস্তে বড় হওয়ার পর আমি ছাদে যাওয়া আসা করছি, এবং আমি কখনো এগুলো দেখি নাই। তো সুতরাং আমার মাথায় এটা ঢুকেও নাই, আমি ছাদের মধ্যেই করছি। তোরা যখন কইছিস ব্যাডমিন্টন খেলবি, কোর্ট কাটছি, ছাদে ব্যাডমিন্টন খেলছি, কিছুই তো হয় নাই, তোরা কিছু দেখছস? তো তখন মামুন বলো যে না দোস্ত, আমি তো কিছু দেখি নাই, বাট ওই দিন তো ওই মেয়েটারে দেখলাম আমি, মানে এইটা তো আমার তো মনে হয় ওই মেয়েটাই ছিল। তখন চুপ করেছে। উজ্জ্বল বলল যে দেখ, এই বিল্ডিং এ কিন্তু এরকম আর মেয়ে নাই, হ্যাঁ, মানে এই বয়সী আর মেয়ে নাই। এখন তুই কি দেখছস তুই জানোস, আর তুই যে তুই ঘটনা জানতি না, তো আমি তোরে ব্লেম দিতে পারি না। তুই যে বলবি যে মানে আগে তুই শুনে থাকলে তোর মাথায় একটা হয়তো বলতে পারতাম যে কল্পনায় কিছু একটা তৈরি হয়েছে, কিন্তু তুই তো আগে শুনোস নাই। তো তখন মামুন জিজ্ঞেস করে ওই ছেলেটার কি হয়েছিল, ওই যে ওই বাসার ছেলেটা। ওরা এক সময় এখান থেকে সরে গেছে, ওই ছেলেটাকে ওরা নিয়ে গেছে, ওরা যে চিকিৎসা করাইছে, চিকিৎসা করতে নিয়ে গেছে। ওই ছেলেটা মানসিকভাবে একদম হয়ে গেছিল, সে আমাদের এখানে দৌড়ায় চলে আসতো, আমাদের বাসায় চলে আসতো, আমাদের ছাদে উঠবে এখান থেকে, এরকম অবস্থা ছিল। জানলা দিয়ে তাকায় তাকায় নাকি কথা বলতো বাইরে, এরকম একটা অবস্থা। তো মামুনের অনেকটা গা কাটা দিয়ে যায় এগুলো শোনার পরে। মামুন চিন্তা করে যে আরে ব্যাপারটা তো আসলেই ভয়ের। তো সে ওই দিন যে এখন থেকে যাবে কেমনে, উজ্জ্বলে বাসাতে ফেরত আসবে কেমনে, আর সে ওইটা ভাবতে পারে না। তো মামুনকে তখন উজ্জ্বল, কিন্তু সে বাসায় যাবে, সে এখানে থাকবে না রাতে। তো তাকে উজ্জ্বল পরে নামায় দেয়, সিঁড়ি দিয়ে নামায় একদম নিচে রাস্তা পর্যন্ত এগিয়ে দিয়ে আসে। আর রাস্তায় যেয়ে মামুন আস্তে আস্তে হেঁটে আসে। তো মামুনের কাছে নাকি ওই দিন ফিল হইতেছিল যে মানে ভয়, কারণ রাতের বেলা ওই রাস্তা কিন্তু বৃষ্টিতে ভিজে গেছে পুরা।
রাতের বেলা রাস্তা বৃষ্টিতে পুরো ভিজে গেছে এবং জায়গায় জায়গায় প্যাচ 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 পানি, কারণ ওদের ওই রাস্তাটা খুব একটা ভালো ছিল না। হ্যাঁ, অনেকে ওইটা বলতো ভাঙা রাস্তা। তো ওখান দিয়ে এই ভাঙা রাস্তা নামটা আমি শুনছি পরে, আমি ওই রাস্তাটা চিনি বলেই ওই রাস্তার মানে যেই রাস্তার কথা বলা হচ্ছে আমি ওই রাস্তাটা মনে হয় চিনি। তো ওই রাস্তাটাকে আমি ধারণা করে নিলাম ওইটাকে অনেকে ভাঙা রাস্তা বলতো। তো সেই রাস্তা দিয়ে মামুন যখন রাতের বেলা হেঁটে যাচ্ছে তার কাছে প্রচন্ড ভয় লাগতেছিল। দোকানপাট বন্ধ, কুকুর ডাকতেছে দুই একটা, এবং বৃষ্টি হয়ে গেছে দেখে অন্যরকম আবহাওয়া। তো যাই হোক, মামুন তার বাসায় আসে। বাসায় এসে ওই দিন মোটামুটি বেশ ভয়ই থাকে এবং সে চুপচাপ নিজের মতো মানে খাওয়া দাওয়া করে ঘুমায় যায়। স্বপ্নের মধ্যে মামুন খুব ভয়ের একটা জিনিস দেখে। সে ভয়ের জিনিসটা এরকম যে তার কাছে মনে হয় যে তাদের যে দরজা, মানে তার রুমের একটা দরজা ছিল সেটা বাইরের দিকে, ওই মানে তার রুমের পেছন দিকে একটা দরজা ছিল, ওইটা খুললে তাদের একটা ছোট্ট এরকম খোলা জায়গা আছে ওদের বাসার পিছনে, সেটার এই পাশে একটা কাঁঠাল গাছ আর একটু ফাঁকা। তো মামুন স্বপ্নেই দেখছে এটা, সে স্বপ্নে দেখতেছে যে সে ওই দরজার কাছে যাচ্ছে এবং দরজার ওই পাশ থেকে একটা মানুষের মতো কিছু আসতেছে, তার চুলগুলো ছড়ায় আছে চারিপাশে, অনেকটা মাকড়সার জাল মেলে ধরলে যেরকম হয় ওরকম বড় জালের মতো চুল চারিদিকে ছড়ায় আছে, এবং ওইটা তার ঘরের ভেতরে আসতে চাচ্ছে। এটা যে স্বপ্নে দেখছে, তো স্বপ্নে দেখে প্রচন্ড ভয় পেয়েছে, ঘেমে নিয়ে গেছে মামুন। যখন স্বপ্নতে ভাঙছে তার ভয় লাগতেছিল, মানে ঘুম থেকে ওঠার পর টোটালি ভয় লাগতেছিল, কারণ তখনও রাত শেষ হয় নাই, মানে শেষ রাত। তখন সে তাকায়, তার মানে কেন জানি ঘরের মধ্যেই ভয় লাগতেছিল, হার্টবিট বেড়ে গেছিল এরকম। তো যাই হোক, মামুন ওই দিন তার রাত কাটে। তো এরপর থেকে মামুনের এই দুঃস্বপ্নটা প্রায় লাগা শুরু করে, এবং স্বপ্নটা কি ওই তার ওই দরজা ঘিরে, কাঁঠাল গাছ ঘিরে এরকম। এবং তারপরে আরো ভয়ঙ্কর জিনিস শুরু হয় মামুনের সাথে। সেটা হচ্ছে মামুন হঠাৎ করে বুঝতে পারে যে তার রুমের যে অ্যাটাচ বাথরুম, সে বাথরুমে কেউ হাঁটাহাঁটি করে, ভেতর থেকে শব্দ পায় জিনিসপত্র নাড়াচড়া করার, বালতি নাড়তেছে, হাঁটতেছে, পানির কল ছেড়ে দিচ্ছে আবার বন্ধ করতেছে এরকম। মামুন ভয়ে ভয়ে রাতের বেলা বাথরুমে যাওয়া বন্ধ করে দিল। আর এর মধ্যে তো মামুনের ওই বন্ধুর বাসা, উজ্জ্বলের বাসা যাওয়া বন্ধ হয়ে গেছে। সে মানে তার কাজ শেষ করে সে তার দোকানের একটা ছেলেকে নিয়ে এসে চলে আসে বাসার কাছে, আর ওদিকে সে যায় না, বাসায় চলে আসে। আর রাতের বেলা তার কাছে এই দুঃসহ ব্যাপারটা শুরু হয়। সে তখনও বাসায় কাউকে বলে নাই যে এরকম জিনিস হয়েছে। রাত্রেবেলা সে বাথরুমেই যায় না, ভয়ে থাকে। এখন তার তো বয়স হয়েছে, এই বয়সে তো আসলে এটা বলার কিছু না। তো এর মধ্যে মামুনের এক কাজিন আসে তাদের বাসায় থাকতে। তো মামুনের কাজিন এসে মামুনের বাসায় থাকে ওই দিন। তো কাজিন আসাতে মামুন খুশি, তারা তো আসলে ভালো সময় কাটায়, কাজিনের সাথে গল্প গুজব করে, আড্ডা দেয় এরকম আর কি। তো ওই দিন রাতের বেলা মামুন খুব খুশি, কারণ কাজিন আসছে, আজকে আর তার ভয় টয় লাগার মতো ব্যাপার না। তো কাজিনের সাথে বসে অনেকক্ষণ আড্ডাবাজি হয়, আড্ডাবাজি দিতে গভীর রাত পর্যন্ত জেগে থেকে দুইজনে। তো কাজিন বলে যে চল আমরা ওই বাইরে যে, মানে তাদের ওই দরজার বাইরে যে, পিছনের দরজা দিয়ে বাইরে যে ধূমপান করি, মানে ঘরের মধ্যে তো এটা হলো সমস্যা। তো তখন বলে আচ্ছা চল। তো দুইজনে যায়, যে ওই গেট খুলে তারা বেরোয় এখানে। তো বেরোনোর পরে দুইজনে বাইরে বসে আছে, ওখানে যে ধূমপান করতেছে কিছুক্ষণ কাঁঠাল গাছের গোড়ায়। তো মামুনের কাছে ভালোই লাগতেছে, আজকে ভয় টয় লাগতেছে না। আর রাতের বেলা ওই যে তাদের ওখানে যে লাইট পোস্টের আলো হালকাভাবে পড়ছে কাঁঠাল গাছের গোড়ায়, তাদের বাউন্ডারি দেয়ালের উপরে, এবং মানে ওই দিন ভয় টয় নাই। তার কাছে মনে হচ্ছে অনেকদিন পর স্বাধীন। তো অনেকক্ষণ বসে মানে ধূমপান করতেছে, গল্প করতেছে। তার কাজিন বললো, তার কাজিনের নাম ছিল আজাদ, বললো যে আমি একটু আসতেছি, তুই বয়, আমি বাথরুম থেকে আসি। তো মামুন বললো আচ্ছা। তো আজাদকে যে সে যেতে বলছে, তার কাছে কিন্তু আসলে মনে নাই যে সে ভয় পায় বা এই জায়গাটাই তাকে দুঃস্বপ্নে দেখায় প্রায়, এটা কিন্তু তার মনে নাই। তো যাই হোক, আজাদ করলো কি, আস্তে করে ঘরে ঢুকে গেল আর কি তার ওখান থেকে। তো আজাদ ঢুকে যাওয়ার পর দরজাটা টেনে দিছে। এখন মামুন দেখতেছে তার এটা কিন্তু একটা ছোট গলির মতো, এই যে পিছনের দরজা দেবে একটা গলির মতো, ডান দিকে এই গলিটা সোজা চলে গেছে ওই দিকে তাদের মানে বাসার শেষ সীমা পর্যন্ত। এবং এই জায়গাটা তার কাছে কেমন জানি খা খা মন হইতেছে। এখন মন হইতেছে যে ওই দিক থেকে যদি কেউ হেঁটে আসে, অবচেতন মন এরকম বলতেছে তাকে, কেউ যদি হেঁটে আসে এরকম লাগা শুরু করলো মামুনের কাছে। তো এই পর্যায়ে মামুনের কাছে হঠাৎ করে মনে হলো যে গাছের উপরে কেউ আছে। মামুন হঠাৎ করে তাকায়, দেখে তার গাছের উপর থেকে এক গোছা চুল, মানে কোনো কিছু দেখা যাচ্ছে না, মনে হচ্ছে ভারী ভলিউমাইজড, মানে বেশ ভারী এক গোছা চুল নেমে আসছে তার থেকে 2 হাত দূর পর্যন্ত, অ্যাজ ইফ কেউ যদি উল্টা হয়ে গাছের মধ্যে থাকে এবং মাথাটা নিচের দিকে দিয়ে রাখে, সেইভাবে চুলটা নেমে আসছে।
মামুন ভয় একটা মানে জোরে চিৎকার দেয় নাই, মানে একটা শর্ট চিৎকার দিয়ে দৌড় দিয়ে দরজাটা খুলে ঘরে ঢুকে ধুম করে দরজা লাগাই দিছে, দিয়ে সে দৌড় দিয়ে আসছে তার বিছনা পর্যন্ত। তো দেখলো বাথরুমের ভিতর থেকে আজাদ বলতেছে, কিরে কিরে এই কি হয়েছে, কে এরম আসলি, কে এরম চিল্লান দিয়ে আসলি কেন? তো মামুন তখন আজাদকে বলে যে আরে আমি ভয় পাইছি। বলে কিসের ভয়? তো মামুন তখন অনেকক্ষণ চিন্তা করলো সে আজাদকে সব বলবে। তো আজাদকে সে বসায় সব বললো যে তার সাথে কি ঘটছে, মানে তার সেই উজ্জ্বলদের বাসায় কি ঘটছে সেটা থেকে পুরোটা বললো, এবং এরপর থেকে তার ভয় পাওয়ার পুরো ব্যাপারটা বললো। তো এটা শোনার পর আজাদ একটু গম্ভীর হইলো, বললো যে তোর উচিত ছিল এটা খালারে বলা, তুই খালারে কস নাই কেন এটা, কারণ তোরে তো হুজুর দিয়ে দেখানো দরকার। তো সে বললো যে হুজুর দিয়ে দেখায় কি, আমার তো আসলে ভয়টা ওরকম না, মানে এমন না যে এইখানে কিছু হইতেছে, কিন্তু আমি ভয় পাই, এই দুঃস্বপ্ন দেখি মনে হয় যে বাথরুমের মধ্যে কেউ আছে। আজাদ বলে আচ্ছা ঠিক আছে এখন বাদ দে, আমি দেখি আমি খালার সাথে কথা কমু। তো মামুন বলে না না তুই কইস না, কয় না বেটা এটা কন লাগবো, না কইলে সমস্যা। তো যাই হোক তারা দুইজন তারপরে শুয়ে পড়লো, লাইট টাইট নিভায় শুয়ে পড়ছে দুইজনে রাতের বেলা। তো কিছুক্ষণ শুয়ে শুয়ে গল্প করছে, তারপরে তারা ঘুমায় গেছে, মানে মামুন ঘুমায় গেছে। মামুন কিন্তু ওই দিন আর দুঃস্বপ্ন দেখতেছে না, আজাদ সাথে আছে দেখে সে ওই বাথরুমের কথাও আর চিন্তা করে নাই যে বাথরুমে কি শব্দ কি আর এরকম সে পাচ্ছেও না, সে ঘুমায় গেছে। হঠাৎ করে মামুনের ঘুম ভাঙছে আজাদের ধাক্কায়, আজাদ ধাক্কাচ্ছে তাকে, সে ধাক্কাতে ঘুম থেকে উঠে তাকায় দেখে আজাদের ভয়ের তো চেহারা। তো সে বলে কি হয়েছে? মামুন জিজ্ঞেস কি হয়েছে? কারে বেটা তোর ঘরে তো ভূত আছে বেটা, তোর ঘরে জিন আছে। মানে কারে আমি ঘুমাইছিলাম, আমার ঘুম কেমন লাগিয়ে আসছে, এই সময় মনে হলো যে বাথরুমের দরজার মধ্যে কেউ দরজা নক করতেছে ভিতর থেকে। তা আমি কই ভিতর থেকে দরজা নক করে কেমনে? তো তুই তো আমার আগে কইছস যে বাথরুমের মধ্যে তুই শব্দ পাস। তা আমি চিন্তা করছি এগুলা তোর থেকে শুনে মনে আমার মাথার মধ্যে আসছে। তা আমি আস্তে করে বিছনার থেকে উঠছি, উঠে যে বাথরুমের দরজার কাছে দাঁড়াইছি, দাঁড়ায় কান পাততেছি। এখন ঘর তো অন্ধকার, বাইরে ওই যে পিছন দিকে জানলা দিয়ে হালকা এখানে আলো আসতেছে। এর মধ্যে চুপ করে আসছি, কোনো সাড়া নাই, শব্দ নাই, দরজায় নক নাই, কিছু নাই। একটু পরে আবার মনে হলো দরজার পিছ থেকে কে নক করছে। তা আমি মানে নিজের অজান্তে জিজ্ঞেস করছি কে। ওই পাশ থেকে একটা মেয়ের কণ্ঠে আমাকে বলে আমি, এমন ভাবে বলছে আমি যে আমার সারা শরীরের লোমটা দাঁড়াই গেছে। তখন মামুন বলছে আরে তুই কি ফাইজলামি করছ আমার সাথে, তুই মিছা কথা কইতেছস, এরকম কোনোদিন হয়নি আমার এখানে। কারে মানে কসম করে বলতেছি যে আমি এখান থেকে শব্দ পেয়েছি আমি। তোকে তারপর তুই কি করছস? আমি আস্তে করে চুপচাপ খাটে এসে শুইছি, আবার নক করে। আরে একটু পরে আমি দেখি আমার মাথার দাঁড় দিকে দাঁড়াই আছে, এরকম একটা পুরা মনে হচ্ছে একটা মানুষের পুরা একটা আকৃতি আমার মাথার কাছে দাঁড়াই আছে, এবং অন্ধকার, একদম ডিপ অন্ধকার, মানে এই অন্ধকারে কিছু মানে করতে পারতেছি না। এরপর আমার গায়ের মধ্যে হাত দিছে, আরে বেটা আমি পুরা স্পর্শ টের পাইছি, ঠান্ডা স্পর্শ, পুরা স্পষ্ট বরফের মতো ঠান্ডা স্পর্শ আমার গায়ে হাত দিছে। এই বলে তখন বলতেছে আজাদ বলতেছে আমি তোর রুমে থাকুম না, তুই লাইট জ্বালাই রাখ, নইলে রাতে লাইট জ্বালাই রাখ, যতটুকু টাইম বাকি আছে। তো মামুন তো মানে নিজেও একটু ভয় পাইছে, আবার তার কাছে মনে হইতেছিল যে আজাদ কি মানে তাকে ভয় দেখানোর জন্য এগুলো বলতেছে নাকি, এগুলো সে চিন্তা করতেছিল। তো যাই হোক লাইট জ্বালায় রাখে দুইজনই। তো ঠিক আজানের শব্দ হইলো, তখনই আজাদ আবার নামাজ পড়তো, সে তাড়াতাড়ি মামুনের রুম থেকে বেরিয়ে গেছে দরজা খুলে, যে মানে মামুনের আম্মাকে বাসায় রুমে নক করে উঠাইছে। উঠায় তখন মানে মামুনের আম্মা উঠবে নামাজ কালাম পড়তে, তখন বলতেছে যে মামুনের তো এই সমস্যা। মামুন আর আসলে তখন কিছুই বলতে পারে নাই, কারণ সে দেখলো যে আজাদ এগুলো বলবেই, কারণ সে চরম ভয় পাইছে। তো একটু পরে দেখা গেলো যে মামুনের আম্মা আসছে আজাদের সাথে, এসে জিজ্ঞেস করতেছে যে বাবা কি হয়েছিল, মামুনের আম্মা জিজ্ঞেস করে। তো তখন মামুন বলে যে এরকম ব্যাপার, এই ঘটনা, তা আমারে বলস নাই কেন একদিন। তো শুনে বলে যে আপনারা বললে কি হইতো, আমি তো ওরকম কিছু না, আজকে না আজাদ এরকম শব্দ পাইছে, এই পাইছে, এগুলো তো আমি পাইনি, আমি শুধু বাথরুমের ভিতরে শব্দ পাই, আর আজকে এরকম আমি মনে হচ্ছে গাছের গোড়াই দেখছি এরকম। তো যাই হোক মামুনের আম্মা নাকি তারপরে উনি খবর দেন, ওনার পরিচিত ওখানে হুজুর ছিলেন, তাকে খবর দেন, বলেন যে মানে রিকোয়েস্ট করেন যে এসে তার ছেলেকে একটু দেখতে। তো হুজুর আসেন, এসে তিনি মামুনকে দেখেন, দোয়া দুরুদ পড়ে বলেন যে মানে কিছুক্ষণ নিজের মতো তিনি করেন আর কি, মুরাকাবা করার পর তিনি বলেন যে ওকে কোন একটা জিন ওর পিছনে লাগছে, কিন্তু আমি তো আসলে এই করি না, এটার জন্য আলাদা হুজুর আছে যারা এই রুকাইয়া এগুলা করে। তো ওরে কোনো জিন ডিস্টার্ব করতেছে, এবং এই জিন তাকে তার বন্ধুর বাসার থেকেই করছে। তো ওকে ওনার সাথে দেখা করার ব্যবস্থা করতেছি, একদিন চলেন ওকে নিয়ে।
তো বললো তো মামুনকে নিয়ে ওর আম্মা আর ওই যে আজাদি আসছিল, তো তারা দুজন মিলে হুজুরের সাথে গেল একদিন ওই ইসের এখানে, সেই আরেক হুজুরের বাসায় যিনি এগুলা করেন, মানে যে রুকাইয়া করেন। তো যে দেখতেছেন যে হুজুর খুব ছিমছাম থাকেন, ওনার একটা ফ্ল্যাট বড়, এবং সেই ড্রয়িং রুমের মধ্যে নিয়ে বসাইলো তাদেরকে। অনেকক্ষণ পর হুজুর আসলো, এসে মামুনের দিকে এক দৃষ্টিতে তাকায় আছেন। হ্যাঁ, হুজুরকে শুধু বলছিলেন যে যেই হুজুর নিয়ে আসছেন যে একটা পেশেন্ট আছে, ওর একটু সমস্যা এরকম, মানে আর ডিটেলস কিন্তু কিছু বলেন নাই। উনি এসে এক দৃষ্টিতে মামুনের দিকে তাকায় আছেন, তাকায় থেকে ওই বসলেন, বসে সরাসরি মামুনের আম্মাকে বললেন যে আপা, আপনার ছেলের উপর তো মানে বদ দৃষ্টি পড়ছে, ওকে শুধু আসর করতে পারতেছে না, ওই যে আপনি দোয়া দুরুদ পড়ে ফু দেন, ঘরের মধ্যে আপনারা অনেক ইবাদত বন্দেগী করেন, এর জন্য আসরটা করতে পারতেছে না ওকে, বা আপনাদের দোয়ার জন্য, দোয়ার বরকতে আসরটা করতে পারতেছে না, কিন্তু ওরে আসর করার জন্য বসে আছে, ওকে ফলো করে আসছে, আপনাদের বাসায় চলে আসছে, এটা এইখানে এসেই করতেছে এখন। তো যাই হোক, রুকাইয়া করতে হবে, রুকাইয়া করলে তারপর দেখি কি করা যায়। তো মামুনকে রুকাইয়া করা হলো। এর মধ্যে একদিন ঈশার নামাজের পরে বসলেন ওনারা, ঈশার নামাজ পড়ে হুজুর আসলেন, আসার পরের দিন নিয়ে আসছিল মামুনের আব্বা আম্মা দুইজনই আসছে, ওই যে তার যে কাজিন আজাদ সেও আসছিল। আসার পর মামুনকে রুকাইয়া করা হয়। তো রুকাইয়ার দিন মামুন বলছে যে তার কাছে একেবারে অন্যরকম লাগছে, কারণ হুজুরের ওই ড্রয়িং রুমে বসছে এবং তারা মোটামুটি ঘর বাড়ি মনে হচ্ছে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন করছে, সবাইকে বলছে গা বন্ধ করে নিতে, দোয়া পড়ে। হুজুর বলে দিচ্ছে যে এই সূরা পড়ে গা ফু দেন, সবাই পবিত্র অবস্থায় থাকেন। বসে মামুনকে বসাইলো একটা কর্নারে, বসায় তিনি করলেন, দোয়া দরুদ পড়া শুরু করলেন। তো মামুনের অনেকক্ষণ মনে আছে যে ঘরটা হালকা আলোকিত করা, তো মানে ডিম লাইট জ্বলতেছিল আর মোমবাতি জ্বালা রাখছিল ঘরের ভিতরে। এর মধ্যে মামুনের মনে আছে যে অনেকক্ষণ তার কাছে সে শুনতেছে হুজুর সূরা পড়তেছে, তারপর তার কাছে মনে হলো সে ঘুমায় গেছে, আর কিছু মনে নাই তার। তো তখন ওই আজাদের কাছ থেকে সে বলে শুনছে যে কি হয়েছিল। হঠাৎ করে নাকি মামুন এরকম উঠে মানে জোরে জোরে কথা বলা শুরু করে, মানে এরকম মাথা তুলে যে আমার এটা ডাকছস কেন, এখানে আমার কেন আনছস। তো তখন নাকি জিজ্ঞেস করে মানে হুজুর যে তুই এই ছেলেকে কেন ফলো করতেছস, এর সাথে কেন আইসস এর বাসায়। তখন বলে যে ওখানে ছাদের বেলা আমার সাথে রাত্রেবেলা দেখা করছিল। তোর সাথে রাত্রেবেলা দেখা করছিল মানে ওইখানে আমি থাকি, এবং সেই জিন নাকি বলতেছিল যে সে আসলে সেই মেয়ের আত্মা আর কি, যে ওখানে যে মেয়েটা মারা গেছিল তার আত্মা। তো হুজুর তখন বলে যে এইটা বাজে কথা, আত্মা বলে কেউ এখানে কিছু নাই, আত্মা বারজাকে যায়, আত্মা কখনো এখানে আসে না, আসতে পারে না, তুইও ভালো জানোস, তুই মিথ্যা কথা বলতেছিস, তুই জানোস না। তখন সেই যে হুজুর ছিলেন তখন সে নাকি তাকে দেয়, মানে মানে কঠিনভাবে জিজ্ঞেস করে দিয়ে, তুই এখন কসম করে বল, তুই যদি ধর্ম নাও মানস, তুই জানোস তোর যে বয়স, তুই জানোস তোর অনেক বয়স না। তখন সে স্বীকার করে হ্যাঁ তার বয়স কত, 1000 সামথিং বছর বয়স। তখন বলে যে তুই তো জানোস, তুই মিথ্যা কথা কেন বললি, তুই এখানে কেমনে আসছিস, কি করছিস। তখন বলে যে আমি এখানে থাকতাম, এই বাড়ি ঘর হওয়ার অনেক আগের থেকে, যখন ওই জায়গায় একদম ডোবা ছিল, ওই ডোবার পাশে আমি থাকতাম। এইখানে পরে এরা জায়গা ভরাট করছে, মানুষই করছে, এইখানে গাছ লাগাইছে, বড় দুইটা গাছ হয়েছে, গাছের ওইখানে আমি থাকতাম। এরপরে এর বাপে মানে তার বন্ধুর বাপ আর কি বলছে বাড়ি বানাইছে, ওই বাড়ির মধ্যে আমি থাকতাম ছাদে, সেইখানে আসি ওই মেয়ে ঘোরাঘুরি করতো, ঘরে ধাক্কাও দিছি আমি, ওই মেয়েটাকে ধাক্কাও দিছে সে। যাই হোক, তারপরে ওই জিনকে বা ওই হুজুর অনেক কঠিনভাবে শাস্তি দেন, মানে বিভিন্ন তার যে রুকাইয়ার বিভিন্ন নিয়ম আছে সেটা করলে তারা শাস্তি পায়, তাদের গায়ে আগুন ধরে যায়, বিভিন্ন শাস্তি দিচ্ছে। বলছে যে এখানে চলে যাবি, এই ছেলের আশেপাশে আর আসবি না। তো মামুনকে কেন এম করছে, বলছে কেন, ওই যে বলছে যে ঝড়ের রাত ওইখানে আসতেছে, ওখানে একা একা আসতো, অন্য কারো সাহস থাকতো না, কেউ নাকি আসতো না ওইখানে, সে আসছে আর এই সেখানে দাঁড়াইছে। আর মামুনকে সে সহজ সরল পাইছে, তারা নাকি বুঝতে পারে একটা মানুষকে সহজ সরল দেখলে, তাকে চেষ্টা করে গাইড করতে তাদের পছন্দ হয় আর কি। যাই হোক, এবং এই যে জিনটা ছিল এটা একটা মেয়ে বধ জিন আর কি। তো তাকে বলে যে তুই একে ছেড়ে যাবি, তো সে তো যেতে চায় না। তো যাই হোক, উনি হুজুর যে ছিলেন তিনি অনেক কঠিন কঠিন আয়াত পড়ে তাকে শাস্তি দেন, দিয়ে বলে যে তোকে কিন্তু আটকায় ফেলবো। তো সে নাকি চ্যালেঞ্জ করতে থাকে, তাকে আটকানো যাবে না। যাই হোক, অনেক করেন, অনেক রকম উনি চেষ্টা করেন, এবং করার পরে শেষ পর্যন্ত সে বাধ্য হয়, সে বলে যে আমি চলে যাব। তো তার কাছ থেকে ওয়ার্ড নেন, বলে যে তুই আমার এখানে কথা দিয়ে যাবি, তুই ওরে কখনো আর ডিস্টার্ব করবি না,
অনেক ডিস্টার্ব করছিস এই ছেলেরে, এই ছেলে তোর কোনো ক্ষতি করেনি, তুই আর কোনোদিন ডিস্টার্ব করবি না, তুই কথা দিয়ে যাবি এখানে। আর যদি তোর কথা ভুল হয় আমি তোরে শাস্তি দিব, কঠিন শাস্তি দিব। তো তখন সে বলে যে আচ্ছা আমি আর ডিস্টার্ব করুম না, ওর ডিস্টার্ব করুম না, কিন্তু আমি যেই জায়গা দিয়ে আসছি গেছি ওই জায়গার প্রতি আমার একটা লোভ আছে, আমি হঠাৎ দিক দিয়ে আসবো। তো তখনও হুজুর বলে যে না, তুই ওই জায়গায় যাইতে পারবি না, তোর জন্য ওইসব জায়গা হারাম, আপনি বন্ধ করে দেন। হুজুরে বলে আপনি বন্ধ করে দেন, এবং বলে মজা করে হুজুরের সাথে, মানে কথা যে বলে খুব অবাক কাণ্ড। মামুন কখনো এই ধরনের ভাষায় কথা বলতো না, অনেকটা আঞ্চলিক ভাষায়, বলে আপনি বন্ধ করে দেন, তাই বলে নাকি হাসে। যাই হোক, হুজুর তাকে মানে আবার পড়ে দোয়া দরুদ পড়ে একসময় তাকে বিদায় করে এবং মামুন নেতায় যায় আর কি। মামুন নেতায় পড়ে যায় এবং তারপরে মামুনের যখন হুঁশ আসে, মামুনের আর কিছু মনে নাই, আজাদি এগুলা দেখছে এবং মামুনের বাবা মা তারা দেখছে। তো যাই হোক, পরবর্তীতে হুজুর বলে দেয় মামুনকে যে ওই ছেলেকে কিন্তু মানে ভালো মতন রাখবেন, ও যাতে অজু হালাতে থাকে, নামাজ কালাম পড়ে সব সময়, এবং বলে যে তিনি পোড়া পানি দেন, বলে এই পানিটা সবসময় খাবে, পোড়া পানি খাবে, আসরের সময় নামাজের পরে এই আমলটা করবে, এবং একটা সময় করতে করতে যখন ছেলে বয়স হবে এবং বিয়ে শাদী করবে তখন আর ওর এগুলা আর এই ভয়টা থাকবে না, সমস্যা হবে না। আর আপনাদের বাসায় একদিন আমি যাব, যে দোয়া দরুদ পড়ে ঘরটা বন্ধ করে দিয়ে আসবো, কারণ ওই জিন যেখানে আসা চলা করছে বা যেখানে থাকছে আপনাদের বাসায় এসে, যেখানে মানে আস্তানা গাড়ছিল, সেখানে সে কিন্তু ওখানে আসা যাওয়ার চেষ্টা করবে, এটা তাদের একটা নেচার। এই আবার বলে দেয় যে আপনাদের বাসায় কিন্তু কোনো যদি এমনি ছবি থাকে, টানানো ছবি থাকে, এগুলো সরায় ফেলেন। তো মামুনের বাবা মা বলে কেন? এই ছবিগুলোর প্রতি তারা অনেকটা নিজেরা আকর্ষণ ফিল করে, মানে নিজেদের মধ্যে একটা আকর্ষণ তৈরি হয়। আপনারা জানেন যে ছবির দিকে আপনারা তো দেখেন না, আপনারা দেখেন না, ওই ছবি যখন টানায় রাখেন, ছবির কাছে যে ওরা দেখে এবং তারা খুব মুগ্ধ হয় ছবি দেখে, ছবি দেখে মুগ্ধ হয়, এবং মাঝে মাঝে তারা চেষ্টা করে ওই ছবির মানুষটা হওয়ার জন্য, এবং চেষ্টা করে ছবির ওখানে ঢুকে যাওয়ার জন্য। ছবির প্রতি তারা কিন্তু অন্যরকম একটা আকর্ষণ ফিল করে, এইটা খুবই অন্যরকম। বলে যে এই জিনিসগুলা আপনারা চেষ্টা করবেন যে এই জিনিসগুলা না রাখতে, বাসায় ছবি যদি রাখতেই হয় ডাইকে রেখেন, মানে ছবি এইভাবে টানায় রেখেন না। আর ছবি থাকলে ফেরেশতা আসে না ঘরে। আপনাদের ঘরে যে রহমতের একটা চান যে ফেরেশতা আসবে, সুবে সাদিকের সময় ফেরেশতারা আসে, হ্যাঁ বাসায়, ওই যে মোরগ দেখবেন যে ডাকে, মোরগ ডাকে, মোরগ মানে ফেরেশতাদেরকে দেখে মোরগ, তখন ডাকে। তো এই জিনিসটা চাইলে আপনি বাসার মধ্যে এগুলো রাখেন না। যদি কোনো জিনিসপত্র থাকে, পুতুল টাইপের ল্যাম্প ট্যাম্প এরকম থাকে, এগুলা সরায় ফেলেন। অনেকের বাসায় থাকে ল্যাম্প থাকে পুতুলের মতো, হ্যাঁ এরকম, ওগুলা সরায় ফেলেন, রাখেন না। বা অনেক শোপিস থাকে, এগুলা সরায় ফেলেন, রাখেন না। মানে আপনি যদি আমাকে ফলো করতে চান আর আপনি যদি মনে করেন যে আমার দ্বারা বা আপনার উপকার হয়েছে, তাহলে আপনি এগুলো শুনেন, এগুলা করেন না। তো মামুনের বাবা মা বলে যে ঠিক আছে আমরা করবো, এরকম তারা চিন্তা করে কি কি আছে তাদের বাসায়, মনে করে আচ্ছা আমরা সরাই ফেলবো, অসুবিধা নেই, আর ছবি থাকলে ঢেকে রাখবো বা সরাই ফেলবো, নামায় ফেলবো, বলে এটা। আর ছেলেকে এইভাবে ফলো করতে বলেন, এই আর কি। তো মামুন তখন এই হুজুরের অ্যাডভাইস গুলো শুনে তার কাছে মনে হয় যে সে ঘুম থেকে উঠছে কেবল, আর বলে যে রাতের বেলা জানি একলা একলা ওই রাস্তা দিয়ে চলাফেরা না করে, ওই যে বন্ধুর বাসায় জানি রাতের বেলা না যায়, যেখানে তাকে করছিল। কেন ওই যে বললাম না আপনার বাসায় তো আমি বন্ধ করবো, তার বন্ধুর বাসাতে বন্ধ করা হয় নাই, ওইটাই তো ছিল তার পুরানো আস্তানা। তো ওইখানে ওই ছাদের মধ্যে জানি না উঠে, মামুনের কথা বলে দেয়, ওই জানি ওখানে না উঠে। আর তো মামুনের বাবা মা খুব স্ট্রিক্ট হয়ে যায় মামুনের উপরে। মামুনের মা মেক শিওর করে যে সে বাসায় ঠিক মতো তার প্র্যাকটিস গুলা করে, নামাজ কালাম গুলা পড়ে, বিশেষ করে আসরের নামাজের পর যাতে তাকে তার মা এসে ধরে, তাকে বলে যে পড়া পানি খা। আর এই বাসার থেকে ওনাদের এই টুকিটাকি ছবি টবিগুলো ওনারা যেগুলা মানে একদম রাখতে হবে সেগুলোকে ঢেকে রাখেন, যেগুলো নামায় ফেলান। কোনো রকমের শোপিস যেখানে নাকি এরকম মূর্তির মতো আছে সেগুলো রাখেন না। আস্তে আস্তে মামুনের এই সমস্যাগুলো, মামুন নাকি রাতে ভয় পাইতো, তারপরও ওই যে বাথরুমের শব্দ হতো, বাথরুমের টুংটাং শব্দ সে মনে হইতো, মানে তার অবচেতন মনেও পেত। আর আজাদ তো মামুনদের বাসায় থাকেই নাই রাতের বেলা ভয়, তো মামুনে ভয় পেত। তারপর আস্তে ধীরে সময় পার হয়, তো 2024 সালে মামুন বিয়ে করে। বিয়ের পর থেকে নাকি মামুনের একেবারেই মানে ভয়টা একদম কমে গেছে, মানে ওইরকম আর নাই যেরকম আগে ছিল। আর সে তো প্রথমেই বলছে যে তার মধ্যে ভয় জিনিসটা ঢুকছে। মামুন লিখছেন যে আমাকে যে ভয়ের ব্যাপারগুলো, বা ভাই যে অনেকে বলেন যে ভয় পায় না, মানে ভয় যদি কারো জীবনে কিছু ঘটে, কোনো ঘটনা যদি ঘটে যে এই ধরনের এক্সপিরিয়েন্সের মধ্যে দিয়ে গেছে, সেই বুঝবে ভয় আসলে কি। যেমন সে বুঝছে, বলে যে যার জীবনে ঘটে না সে বুঝবে না। শুধু বসে বললেই হয় না যে আমি ভয় পাই না বা ভয়ের ব্যাপার লাগতেছে না, ভয় লাগতেছে না, ভয় আসলে এরকম না, হ্যাঁ জিনিসটা এরকম। তো যাই হোক, এই ছিল মামুনের ঘটনা।
হ্যালো লিসেনার, হ্যালো রাসেল ভাই, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, ভালোর দলেই আছেন। আমার নাম রিপন, আমি লালমেট থেকে বলতেছি। আজকে যে ঘটনাটা শেয়ার করব এটা রংপুর বিভাগের কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার একটি প্রত্যন্ত গ্রামের ঘটনা। তো ঘটনাটা যিনি আমাকে পাঠিয়েছেন তার নাম হচ্ছে আরিফ। তার বাড়ি হচ্ছে কুড়িগ্রামে। তো তার পরিচিত একজনের কাছ থেকে তিনি ঘটনাটা শুনেছেন। তো সেই ঘটনাটা আজকে আমি আপনার মাঝে শেয়ার করব। তো ঘটনাটার সময়কাল ছিল 1997 সালে। সে সময় শীতকাল ছিল। তো সে সময় গ্রামে একটা যুবক বসবাস করতেন। তো সেই যুবকের নাম হচ্ছে রাকিব। আরিফ আমাকে জানিয়েছে যে ঘটনাটা তার নাম হচ্ছে রাকিব। তো ঘটনার সময় সেই রাকিবের বয়স নাকি ছিল 23 বছর। রাকিবের বাড়ি থেকে প্রায় 3 কিলোমিটার দূরে একটা পুরনো বাজার ছিল। তো দিনের বেলায় সেখানে বেশ ভিড় থাকলেও সন্ধ্যার পর বাজারটি একেবারেই ফাঁকা হয়ে যায়। যেহেতু এটা হলো 1997-98 সালের ঘটনা, এখনকার সময় আর সে সময়কার সময়ের পার্থক্য খুবই। এখন যেরকম আমরা বাজারে রাত 12টা-1টা পর্যন্ত থাকি, কিন্তু সেই সময় গ্রামের 7-8টা বাজলেই একদম পুরো বাজার যেন লোকের লোকারণ্য, বাজারটা যেন শ্মশান হয়ে যায়, এতটা মানুষ কমে যায়। তো বাজারটার নাম ছিল হচ্ছে মাঝের হাট বাজার। বাজারে ছিল পুরনো কয়েকটি টিনের দোকান এবং কয়েকটি চায়ের দোকান, মুদির দোকান। বেশ পরিচিত একটা দোকান, মানে বাজার। দেখা যায় যে অনেক দূর দূরান্ত থেকে মানুষ সেই বাজারে যায়। তো গ্রামের মানুষ আসলে বলে যে রাত 12টার পর নাকি ওই বাজারে দোকানপাট অটোমেটিক সব খুলে যায় এবং সেখানে যে মানুষগুলোকে দেখতে পাওয়া যায় সেগুলো কোনো সাধারণ মানুষ নয়। তো এগুলো আসলে অনেকেই মুখে মুখে প্রচলিত, যদিও বা আসলে দেখা যায় দূর দূরান্ত থেকে কেউ সেই বাজারে রাত 2টা-3টা বা হচ্ছে 12টা বা 11টা এই সময় যাওয়া কখনোই সম্ভব না। মানুষ আসলে দেখা যায় যে ওই বিশেষ করে রাত 8টা-9টা হলেই সমস্ত দোকানপাট বন্ধ হয়ে যায় এবং যে যার বাড়িতে চলে যায়। তো কিন্তু একদিন রাকিবের ছোট ভাই বেশ অসুস্থ হয়ে পড়ে এবং ছোট ভাই অসুস্থ হওয়ার কারণে ছোট ভাইয়ের জন্য ওষুধ কেনার জন্য তাকে প্রায় রাত 11টার দিকে বাড়ি থেকে বের হতে হয় সেই বাজারের উদ্দেশ্যে। তো সে হাতে একটা হারিকেন নিয়েছিল। তো শীতের কুয়াশার রাস্তা দেখা যাচ্ছিল না, এতটাই কুয়াশা পড়তেছিল সেদিন। তবুও সে দ্রুত পায়ে সেই বাজারের দিকে এগিয়ে যেতে লাগলো। তো তার বাসা থেকে ওই বাজারটার দূরত্ব প্রায় 3 কিলোমিটার ছিল। তো বাজারে পৌঁছে রাকিব বেশ অবাক হয়ে যায় যে বাজারটা সবসময় সন্ধ্যার পর অন্ধকার অবস্থায় পড়ে থাকে, বলতে মানুষজন এতই পরিমাণ কমে যায়। আর সেখানে সে দেখতে পাচ্ছে যে সমস্ত দোকানপাট যেন খোলা এবং চায়ের দোকান থেকে মানুষের কথাবার্তা আসতেছে, মাছহাটি থেকে যারা মাছ কেনাকাটা করতেছে সেখান থেকে শব্দ আসতেছে, কেউ বা অনেক গল্প করতেছে। বাজারে নর্মালি যেরকম হয় যে অনেক মানুষজন থাকলে যেরকম একটা গম একটা পরিবেশ তৈরি হয় সেরকম। তো যেহেতু সে বাজারে আস্তে আস্তে প্রায় 11:30 পার হয়েছে, তো এত রাতে বাজারে এত মানুষজনের কোলাহল গ্যাঞ্জাম দেখে সে বেশ অবাক হয়ে যায়। তো সে কালক্ষেপণ দেরি না করে সে দ্রুত একটা ওষুধের দোকানের দিকে এগিয়ে যায়। তো সেই দোকানদারকে বলল যে ভাই একটা জ্বরের ওষুধ দেন। তো দোকানের ভিতরে বসে থাকা লোকটা ধীরে ধীরে মাথা তুলল। তো লোকটির মুখ দেখে রাকিবের জন্য বুকটা কেঁপে উঠলো। সে দেখলো যে মুখটা তার একদম অপরিচিত, কিন্তু কোনোভাবেই বুঝতেছে না যে এই দোকানে এই লোকটা থাকার কথা না। তো সেই লোকটা একটা ওষুধের প্যাকেট রাকিবের দিকে এগিয়ে দিল। রাকিব প্যাকেটটা নিয়ে টাকা দিল, কিন্তু সেই লোকটা রাকিবের টাকা দেখে বেশ অবাক হয়ে গেল। সে বারবার টাকাটা উলটপালট করে দেখতেছে এবং শেষে রাকিবকে বলল যে এটা 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 কোন সালের টাকা, এটা আপনি কি টাকা দিলেন আমাকে? আপনি আমাকে ভালো টাকা দেন, এটা তো আমাদের টাকা না। তো রাকিব তো এটা শোনার পর বেশ অবাক হলো যে বলে কিসের আমাদের টাকা, কোন সালের টাকা? তো সে বলল যে টাকা তো ঠিকই আছে, আপনি ভালো করে চেক করেন। তো সেই দোকানদার বলতেছে না, টাকা ঠিক নেই, এটা তো জাল টাকা মনে হচ্ছে। তো রাকিব হলো টাকাটা নিয়ে ভালো করে চেক করলো এবং দেখা যায় যে সরকারি নিয়ম অনুযায়ী যেরকম আর কি থাকে, যে টাকার জাল থেকে আসল টাকা হওয়ার জন্য যে যে জিনিসগুলো থাকা প্রয়োজন একটা টাকার মধ্যে, সে এগুলো চেক করে এবং দেখতে পারে যে না, টাকা তো ঠিকই আছে। এবং সেই লোককে বলে যে আরে আপনি কি পাগল হয়েছেন, টাকা তো ঠিকই আছে। তো সেই দোকানদার তাকে অবাক করে দিয়ে বলল, আরে আপনি কি পাগল হয়েছেন,
এই টাকা তো 1997 সালের টাকা, আর এটা তো 1972 সাল চলতেছে, আর আপনি 1997 সালের টাকা নিয়ে চলে এসেছেন। ফাইজলামি করেন নাকি? মানে সেই দোকানদার রাকিবের প্রতি চেতে উঠলো। রাকিব যখন সেই লোকটার কথা শুনলো যে এখন সময়কাল 1972 চলতেছে, এটা শুনে সেই জন্য আকাশ থেকে পড়ে যায় যে বলে কি, কিসের 1972 সাল চলতেছে। তো তাদের কথা শুনে বাজারের আশেপাশে আরো কিছু লোকজন সেই দোকানের মধ্যে ভিড় করে এবং সবাই টাকাটা হাতে নিয়ে দেখে মানে রাকিবকে এক কথা মজা নিচ্ছে যে এটা 1997 সালের টাকা, আপনি কোথায় পেলেন এই টাকা? তো এটা তো জাল টাকা। সবাই আর কি রাকিবের বিষয়ে আসলে মজা নিচ্ছে। রাকিবও আসলে কোনোভাবে বুঝতেছে না যে এই লোকগুলো বলে কি, সে বলে জাল টাকা নিয়েছে আর এটা নাকি 1972 সাল চলতেছে। তো কোনোভাবেই সে বুঝতে পারতেছে না। এবং রাকিব যেটা দেখলো যে যে লোকগুলো আশেপাশে এসে ভিড় করেছিল সে একটা লোককেও চেনে না, এবং সেই লোকগুলো তার দিকে তাকিয়ে বেশ অদ্ভুতভাবে হাসতেছে, এবং তার কাছে মনে হচ্ছে যে বাজারে থাকা প্রত্যেকটি মানুষ যেন রাকিবকে দেখতেছে। কেউ কথা বলছে, আবার কেউ বলছে না। আর যারা হলো কথা বলতেছে না তারা যেন স্থিরভাবে রাকিবের দিকে তাকিয়ে আছে। তো হঠাৎ করে বাজারে এক প্রান্ত থেকে একজন বৃদ্ধের কণ্ঠস্বর ভেসে এলো। সে রাকিবের উদ্দেশ্যে বললো, রাকিব তুমি এখানে কি করছো? তো রাকিব থমকে দাঁড়ালো, কারণ কণ্ঠস্বরটা তার গ্রামের মৃত্যু দাদার মতো শোনাচ্ছিল। সে ধীরে ধীরে সেই শব্দের দিকে তাকালো এবং সে দেখতে পেল যে বাজারের শেষ মাথায় কুয়াশার মধ্যে একজন বৃদ্ধ দাঁড়িয়ে আছে। আর পরনে সাদা পাঞ্জাবি, মাথায় টুপি, হাতে একটা লাঠি ছিল। তো সেই বৃদ্ধটি ধীরে ধীরে হাত তুলে তার কাছে আসার ইশারা করলো রাকিবকে। তো রাকিব সেদিকে এগিয়ে যেতেই সে দেখলো যে পুরো বাজারের আলোচনা একসাথে নিভে গেল। একদম সমস্ত বাজার যেন অন্ধকার হয়ে গেল। তার কাছে মনে হলো যে কোনো একটা দমকা একটা বাতাস সমস্ত বাজারের যত হারিকেন আছে, লাইট আছে, সমস্ত কিছু যেন এক নিমেষের মধ্যে নিভিয়ে দিল। পুরো বাজার থেকে সব মানুষের যেন আওয়াজ, কোলাহল, যে একটা গম গম যে একটা শব্দ, মানুষ থাকলে যেরকম বাজারের পরিবেশ থাকে, সেই সাউন্ড, সেই শব্দগুলো যেন এক নিমেষের মধ্যে বন্ধ হয়ে নিস্তব্ধ হয়ে গেল। তো বলে রাখা ভালো রাসেল ভাই, রাকিব আসার সময় সে একটা হারিকেন নিয়ে এসেছিল। তো সমস্ত বাজারের সমস্ত বাতিগুলো নিভে গেলেও রাকিবের বাতিটা এখনো জ্বলে আছে, সেটা নিভে যায়নি। তো রাকিব হলো তার হারিকেনটা উঁচু করে ধরলো এবং আলোয় সামনে সে তাকিয়ে দেখলো যে পুরো বাজার যেন খালি, সে বাজারে কোনো লোকজন নেই। যে লোকগুলো আশেপাশে তাকে ঘেরাও করে রেখেছিল সেই মানুষগুলো যেন উধাও, কাউকে সে দেখতে পাচ্ছে না। মনে হচ্ছে যে পুরো বাজারটায় যেন সবাই বন্ধ করে চলে গিয়েছে। যে বাজারটা এত কিছুক্ষণ আগে সমস্ত দোকানপাটগুলো খোলা ছিল, সে দেখতে পাচ্ছে যে সমস্ত দোকানপাটগুলো যেন এখন বন্ধ। সে কোনো কিছুই বুঝতে পারতেছে না যে তার সাথে কি হচ্ছে, এবং সে অনুধাবন করে সে দাঁড়িয়ে আছে একটা পরিত্যক্ত ভাঙা বাজারের ধ্বংসাবশেষের মধ্যে, আর তার হাতে থাকা ওষুধের প্যাকেটটাও নাই। তো ঠিক তার পিছনে খুব দৃঢ় কণ্ঠে কেউ একজন তাকে পুনরায় বলতেছে, কিরে ওষুধ নিতে এসেছিলি, এখন বাড়ি যাবে কি হবে? তো রাকিব এই কথাটা শোনার পর সে পিছন দিকে ঘুরলো এবং দেখতে পেল যে কিছুক্ষণ আগে যে বৃদ্ধ লোকটা তাকে দূর থেকে ইশারা করতেছিল তার দিকে এগিয়ে যাওয়ার জন্য, সেই বৃদ্ধ লোকটা তার পিছনে, এবং সেই বৃদ্ধ লোকটা তার কাছে খুবই পরিচিত মনে হচ্ছে, আবার অপরিচিত মনে হচ্ছে। এবং তার মনে পড়ে গেল এটা তো তারই গ্রামের একজন ব্যক্তি, কিন্তু তিনি তো মারা গেছেন অনেক আগেই, তাহলে তিনি এখানে আসলেন কিভাবে? তো সেই লোকটার দিকে যখন তিনি হারিকেনের আলোয় দেখতে পেলেন, সেই লোকটা তাকে দেখে হাসতেছে। এটা দেখে রাকিব আর এক মুহূর্ত সেখানে দেরি করতে পারলো না। সে তার যত শক্তি আছে সমস্ত শক্তি দিয়ে সে বাড়ির দিকে দৌড়াতে লাগলো। তো দৌড়াতে দৌড়াতে রাসেল ভাই প্রায় 3 কিলোমিটার রাস্তা সে দৌড়িয়ে এতটাই মানে সেই ক্লান্ত হয়ে যায়, সে বাড়ির দিকে এসে উঠানে ধপাস করে পড়ে যায়। ধপাস করে পড়ে যাওয়ার পর রাকিবের বাবা মা বাড়ির ভিতর থেকে বাইর হয়ে আসেন এবং রাকিবকে জিজ্ঞেস করেন কি হয়েছে। রাকিব সমস্ত ঘটনা খুলে বলে এবং তার বাবা বলেন যে তোকে এত রাতে কে যেতে বলেছে, জানিস না এত রাতে দোকানপাট বন্ধ থাকে? তবুও সে আসলে তার ছোট ভাইয়ের জন্য গিয়েছিল, যদি সে কোনো ওষুধের দোকান খোলা পায়, আর না পেলেও সে চিন্তা ভাবনা করতেছিল সে ডাক্তারের বাড়ি যে ডাক্তারকে সাথে নিয়ে এসে ওষুধ নেবে, এই চিন্তা ভাবনা করে আসলে সে গিয়েছিল। তো আসলে সেদিন আসলে সে এতটাই ঘেমে গিয়েছিল এবং এতটাই কর্দমাক্ত ভাবে মানে তার শরীর এতটাই ময়লা হয়েছিল, সেদিন সে রাতে গোসল করে সে ঘুমিয়ে পড়ে, কিন্তু তার কোনোভাবেই ঘুম আসতেছিল না।
বারবার সেই বাজারের কথা মনে পড়তেছিল, সেই মানুষগুলোর কথা মনে পড়তেছিল, সেই সালের কথা মনে পড়তেছিল, সবাই তাকে নিয়ে হাসি মশকরা করতেছে, সেই লোকগুলোর কথা মনে পড়তেছে। তো এই চিন্তাগুলো করতে করতে তার শরীরে প্রচন্ড পরিমাণে জ্বর আসে এবং পরের দিন দেখা যায় যে ছোট ভাই বড় ভাই দুজনেই প্রচুর অসুস্থ। তো পরে তাদের দুজনকে আবার ওই সেম গ্রামে ওই যে বাজারটা সেখানে নিয়ে যাওয়া হয় এবং ডাক্তারের কাছে তাদের দুজনকে দেখানো হয়। পরে ডাক্তার বলেন যে আসলে সে রাতের প্রচন্ড ভয় পেয়েছিল, এই কারণে আসলে তার জ্বর এসেছে, সমস্যা নাই, আমি ওষুধ দিয়ে দিচ্ছি, ওষুধ খেলেই ঠিক হয়ে যাবে। তো পরবর্তীতে সেই ডাক্তার ওষুধ দেন এবং রাকিব ভাই পরবর্তীতে দেখা যায় যে উনি ওষুধ খাওয়ার পর তার জ্বর ঠিক হয়ে যায় এবং এরপর থেকে তিনি আর আসলে কখনোই রাতের বেলা সেই বাজারে যাওয়া তো দূরে থাক, তিনি আসলে কোথাও যাওয়ার নাকি সাহস পাননি, তিনি এতটাই ভয়ে ছিলেন। তো 2005-এর দিকে এই এলাকায় বিদ্যুৎ আসে, পল্লী বিদ্যুৎ আসে এবং পল্লী বিদ্যুৎ আসার পর দেখা যায় যে সেই বাজারটা যখন রাত 8টা-9টায় বন্ধ হয়ে যেত, সেই বাজারটা এখন সেই সময় আর কি সে বলেছে যে রাত 10টা বা 9টা পর্যন্ত নাকি খোলা থাকতো বিদ্যুৎ আসার পর, মানুষজন কিছু থাকতো। তো তারপরেও নাকি রাকিব ওই বাজারে যাওয়ার সাহস পায়নি বিদ্যুৎ আসার পরেও, বিশেষ করে সন্ধ্যার পর। তো এটাই ছিল রাকিবের ঘটনাটা আমাকে পাঠিয়েছেন আরিফ। আরিফ হলো, ওর বাসা হচ্ছে কুড়িগ্রামে। তো এটা কুড়িগ্রামের একটা ঘটনা ছিল। আমি আরিফ যেভাবে শেয়ার করেছে সেভাবেই আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করেছি। যদি ঘটনার মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশা। আল্লাহ হাফেজ। হ্যালো লিসেনার্স, আশা করি ঘটনাগুলো আপনাদের ভালো লেগেছে। আমি চেষ্টা করেছি বাছাই করে ঘটনাগুলো আপনাদের মাঝে শেয়ার করার। আমি প্রতিদিনই ঘটনাগুলো বাছাই করে আপনাদের মাঝে একটি করে এপিসোড শেয়ার করার চেষ্টা করি। যদি আমার ঘটনাগুলো একটু ভালো লাগে তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আপনারা কোথা থেকে এই ঘটনাগুলো শুনতেছেন যদি আপনাদের ঠিকানাগুলো জানান তাহলে আমি অনেক কৃতজ্ঞ হব। তাহলে আমি বুঝতে পারবো যে আপনারা কোথা থেকে শুনতেছেন। এছাড়াও আপনাদের মাঝে যদি কোনো ঘটনা থেকে থাকে তাহলে অবশ্যই আমাদের ইমেলে দেওয়া ঠিকানায় ঘটনাটা পাঠাবেন। তাহলে নেক্সট এপিসোডে আপনার সেই ঘটনাটা আমরা রাসেল ভাইয়ের মাধ্যমে অথবা আমরা নিজেরা পড়ে শোনাবো। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।